আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাই। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যাতে করে সবাই একটু রেসপন্স করেন। সবাইকে রিকোয়েস্ট করব, এটা আমার হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যেন সবাই রেসপন্স করেন। তাহলে বুঝতে পারবো যে না, আপনারা সবাই বুঝতেছেন। আর যদি আমি দেখতে পাই যে একজন দুইজন রেসপন্স করতেছে, দ্যাট মিনস এটা শুধুমাত্র ওনারা বুঝতে পারতেছে, বাকিরা বুঝতে পারতেছেন না। তো আমরা যদি একটা কথা শুরুর আগে বলে নিই, সেটা আমি লাস্ট যে সেশনটা হয়েছিল সেখানে একটা কথা বলেছিলাম যে ভাই, কাদের কোচিং দরকার, কাদের সাপোর্টের এক্সট্রা দরকার হয়। তাহলে 3 ধরনের ব্যক্তিদের দরকার হয় আমি বলেছি। সামিউল লাইভ অন হলে আমাকে বলবেন। 3 ধরনের ব্যক্তিদের দরকার হয় আমি বলেছি, সেটা ফার্স্ট ওয়ান, যারা একটু অপেক্ষাকৃত দুর্বল। সেকেন্ড ওয়ান, যাদের সময় অনেক কম কিন্তু তারা চায় সবকিছু যেন ঠিকঠাক মতো গোছানো থাকে, তারা শুধুমাত্র ওই সময়টাকে 100% ইউটিলাইজ করবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, সেটা যাদের সময়ও আছে এবং তারা অনেক ট্যালেন্টেডও, তাও তারা আরো দ্রুত করার জন্য তাদের সাপোর্টের দরকার হতে পারে, যদি তারা চায় যে আরো দ্রুত করতে চায় আর কি। তো তার মানে আপনি যদি কোনো ধরনের কথাবার্তা না বলেন, একজন দুইজন কথাবার্তা বলে, তো ধরে নেওয়া হয় যে হয়তোবা তারা প্রো লেভেলের, তারা সবাই বুঝতেছে, আর যারা বেসিক কিংবা যাদের একটু দুর্বলতা আছে তারা কিছু বুঝতেছে না। তো এই জন্য একজন দুইজন যারা রেসপন্স করে আমি ধরে নিলাম যে তারা বুঝতেছে, তো বাকিরা বুঝতেছে না। তো বাকিরা যদি না বুঝে, তাহলে সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাকিরা একটু উত্তর দেন। আমাদেরকে কি করতে হবে? যে দুইজন রেসপন্স করছে ওনারা কিন্তু রেসপন্স করছে ওনাদের জায়গা থেকে, এবার বাকিরা একটু কথা বলেন। হ্যালো, বলবেন না আপনারা? এক্স্যাক্টলি, রেসপন্স করতে হবে। সো এই জিনিসটা যদি আমরা কথা বলার মাধ্যমে প্রকাশ করতে না পারি, তাহলে তো প্রবলেম, তাই না? তো দ্যাট মিনস আমাদেরকে অফকোর্স কথা বলতে হবে, অফকোর্স আমাদেরকে মনের ভাব প্রকাশ করতে হবে। বুঝতে না পারলে বলতে হবে যে আমি বুঝতে পারি নাই, এ বিষয়। ঠিক আছে? আর এটা একটা নলেজ শেয়ারিং সেশন হিসেবে আপনারা নিবেন। আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে, তারপরে হয়তো আপনারাও কিছু না কিছু জানবেন, এই বিষয়। ঠিক আছে? সো এক্ষেত্রে আমি চাই এটাকে পার্টিসিপেটিভ করতে। পার্টিসিপেটিভ করলে আমিও আপনাদের থেকে কিছু জানতে পারবো, আপনারা এখান থেকে কিছু জানতে পারবেন। আদারওয়াইজ দেখা গেছে আপনাদের থেকে অনেকের অনেক কিছু আছে, হয়তো আমার থেকে অনেক ভালো জানতেই পারেন, হয়তো আমি সেটা জানবো না যে আপনারা এই বিষয়গুলো জানেন, বা আমার জানা নেই, হতেই পারে। ঠিক আছে? সো এক্ষেত্রে সবাই সবার থেকে যেহেতু শেখার আছে, তাহলে সবাইকে কথা বলতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। এম আই ক্লিয়ার টু অল? জি জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার বাই দ্য গ্রেস অফ অলমাইটি স্টার্ট করতেছি। সামিউল, ওকে করছেন আপনি? সামিউল? জি দাদা, লাইভ অন। হ্যাঁ, লাইভ অন। ওকে ওকে দেন। তো আমরা তাহলে শুরু করছি। আমাদের এখানে প্রথমত যে বিষয়টা সবচাইতে বেশি জরুরি, সেটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো অডিটের ক্ষেত্রে যেই জায়গা থেকে প্রতিবার এবং কমপক্ষে 15 থেকে 25 নাম্বারের প্রশ্ন আসবে, সেটা কি? সর্বপ্রথম আমাদেরকে, যেটা মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 2 তে আছে, ওইখানে আপনার যেই আইএসবিএ কোড অফ ইথিক্স এর বিষয়গুলো আছে 5টা, যেটা আমরা ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, কনফিডেন্সিয়ালিটি, তারপর কি প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, প্রফেশনাল বিহেভিয়ার, এখানে 5টা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। খুবই ইম্পর্টেন্ট বিষয়। যে 6টা থ্রেট আছে, থ্রেট গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সেগুলো কি? সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, অ্যাডভোকেসি থ্রেট, ইন্টিমিডেশন থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, ম্যানেজমেন্ট থ্রেট। আপনাকে যদি বলা হয় যে আইসিএবি কোড অফ ইথিক্স অনুসারে থ্রেট গুলা কি, তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট থ্রেট এটার মধ্যে ইনক্লুডেড ধরা হয় না, যেটা সার্টিফিকেট লেভেলের বইতে আছে, রেফারেন্স বলে দিলাম। এর পরবর্তীতে রিস্ক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। রিস্ক 2 ধরনের, সেটা বিজনেস রিস্ক, এরপর অডিট রিস্ক। বিজনেস রিস্ক আবার 3 ধরনের, সেগুলো আপনার কমপ্লায়েন্স রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেটিং রিস্ক। এখানে আগে পরে একটু এদিক সেদিক হতে পারে, মানে আমি একটা আগে বলতেছি একটা পরে বলতেছি, বাট রিস্ক এগুলো।
যেটা হচ্ছে বিজনেস রিস্ক। অডিট রিস্ক হচ্ছে আবার 3 ধরনের, সেটা হচ্ছে আপনার ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, ডিটেকশন রিস্ক। ঠিক আছে, তো আমি এতক্ষণ ধরে যে জায়গাগুলো থেকে বলছি, যে ধরেন 3টা জায়গা বলছি, মাত্র 3টা। কি কি বললাম? রিস্ক, যেখানে আমরা বললাম যে প্রধানত 2টা, এর ভেতরে আবার 3টা আছে, আর সিগনিফিক্যান্ট রিস্ক আলাদা করে আছে, যেটা কিনা এর মধ্যে ইনহেরেন্টের অন্তর্ভুক্ত থেকে হয়। এর পরবর্তীতে হচ্ছে আমি রিস্কের পরে বললাম কি, থ্রেটের কথা বলছি। থ্রেট হচ্ছে 6টা, এবং থ্রেট থেকে প্রতিবার অন্তত পক্ষে 15, মানে ধরেন 10 থেকে 15 নাম্বারে শুধুমাত্র থ্রেট থেকেই প্রশ্ন আসে। থ্রেট এবং এটার জন্য পসিবল সেফগার্ড, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এর পরবর্তীতে আসেন যেটা আমরা বললাম আইএসবিএ কোড অফ ইথিক্স, সেখান থেকে প্রশ্ন আসে। এর পরবর্তীতে বললাম মানি লন্ডারিং থেকে রিসেন্টলি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, বা এবার যেহেতু আসে নাই, সামনের বার আসবে মানি লন্ডারিং থেকে। এর পরবর্তীতে এই আমার চার্জারটা কি আর একটু চার্জার, ল্যাপটপ, ওকে, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। মা, হ্যাঁ আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? হ্যালো, আপনি কিছু কমন কোয়েশ্চেনের বিষয়ে কথা বলছিলেন। আচ্ছা হ্যাঁ, কমন কোয়েশ্চেনের কথা বলছিলাম। ওকে, এর পরবর্তীতে হচ্ছে মাল্টিপ্লাই। একটা মিনিট, জাস্ট ল্যাপটপটা একটু চার্জে দিন। আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের যে কমন কোশ্চেন গুলোর কথা বললাম, তাহলে হচ্ছে সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তো যে কমন কোশ্চেন কথাগুলো বললাম, তাহলে হচ্ছে আমরা বললাম আইএসবিএ কোড অফ ইথিক্স বা আইসিবি কোড অফ ইথিক্স, ওইটা সরাসরি অ্যাডপ্টেড। এর পরবর্তীতে রিস্ক, এর পরবর্তীতে থ্রেট, এর পরবর্তীতে হচ্ছে আপনার মানি লন্ডারিং, যেটা হচ্ছে সামনের বার আসার সম্ভাবনা অনেক বেশি, আর ওপিনিয়ন থেকে তো আছেই। তো এই হচ্ছে ওভারঅল বিষয়বস্তু। আরো অনেকগুলো জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে, আমরা হচ্ছে যখন চ্যাপ্টার ওয়াইজ যেতে থাকবো তখন সেটা বলতে থাকবো। বাট এই মাত্র যেগুলোর কথা বলছি, এগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসবে, এবং অনেক নাম্বারের প্রশ্ন আসবে। মানে লাইক এমন না যে 2 নাম্বার, 3 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন আসছে। একটু আগে যেটা বললাম, এটা থেকে প্রতিবার প্রশ্ন আসবে, প্রতিবার। হ্যাঁ, এবং এই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করব। তো আমাদের এখানে আমাদের রেজাল্ট দেওয়ার আগে আমরা হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি। এখন যেহেতু আমরা 4টা চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি, কিন্তু তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। তো আমরা এই বিষয়গুলোকে রেকর্ডেড আকারে, যদি আমাদের সাথে ফিউচারে কেউ কানেক্টেড থাকে, তাদেরকে আমরা প্রোভাইড করে দিব। তো আমরা যেহেতু চ্যাপ্টার 4 পর্যন্ত শেষ, তো আমরা এখন হচ্ছে চ্যাপ্টার 5 থেকে কন্টিনিউ করব। এর পরবর্তীতে কেউ যদি চান, চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে তাহলে চ্যাপ্টার 5-এ চলে যাচ্ছি। তো চ্যাপ্টার 5টা হচ্ছে তাহলে পেজ নাম্বার 103। আচ্ছা, আর একটা বিষয়, আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে এক একজন এক এক ভাবে নিচ্ছেন।
তা আমাদের এখানে দুইটা কোর্স হচ্ছে আমি মানে এবার নেওয়া হচ্ছে আমার মাধ্যমে, সেটা হচ্ছে অডিট আর হচ্ছে আইটি গভর্নেন্স। তো এই দুইটা কোর্সের বেলায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই একটা হাইলাইটার নিয়ে বসবেন। অফকোর্স যেগুলোকে ক্যাপচার করা হবে এগুলোকে মার্ক করে রাখবেন, এবং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আপনার পরীক্ষার আগে শুধুমাত্র ওই এরিয়াগুলো ধরলে আপনার হয়ে যাবে, এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না। বাই দ্য গ্রেস অফ অলমাইটি এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না, যেটা আমাদের লাস্ট বারও কারো প্রয়োজন হয় নাই। আমাদের লাস্ট বার আমাদের জাস্ট দাগানো লাইন থেকে 91 মার্কসের কমন পড়ছে, 91। তাহলে আপনি যদি বলেন 9 মার্কস কোনটা, 9 মার্কস হচ্ছে একদম 6 নাম্বার প্রশ্নে যেটা আসছিল, ওইটা একদিক থেকে কমন, কিন্তু আরেক দিক থেকে কমন না। এই কারণে বলবো কারণ আমরা এগুলা চিন্তা করি নাই যে এভাবে করে আপনার কিওয়ার্ড ম্যাটার লিখতে বলবে, তার পরবর্তীতে হচ্ছে এমফাসিস অফ ম্যাটারের জন্য এটা আলাদা করে লিখতে বলবে, এভাবে করে লিখতে বলবে, এটা আমরা ধারণা করি নাই। তো ওই 9 নাম্বার ছাড়া বাকি প্রথম সিরিয়ালে 91 নাম্বারই আমাদের দাগানো লাইন থেকে কমন পড়ছে। তো যারা যারা এখানে প্রিভিয়াস ব্যাচের আরো অনেকেই আছেন যারা কিনা চাইলে একটু হ্যান্ড রেজ করতে পারেন যে আপনাদের কমন পড়ছে কিনা, যাতে করে যারা নিউ ব্যাচের যারা আছেন তারা যেন দেখতে পারে যে অ্যাকচুয়ালি কথা সত্য কিনা, মানে সত্যতা যাচাইয়ের একটা বিষয় থাকে। প্রিভিয়াস ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন এবং এই মুহূর্তে ক্লাসে আছেন তাদেরকে একটু হ্যান্ড রেজ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি আমার কথা সত্য হয়ে থাকে। মাত্র 2জন আছেন, বাকিরা নাই? আচ্ছা, ওকে। আর বাকিটা আপনারা ওই যে ক্লাস দেখলে আরো অনেকটা ক্লিয়ার হতে পারবেন। ওকে। তো আর একটা বিষয় শুনেন, যেটা আমাদের চ্যাপ্টার 5 শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি। এখন আমরা চ্যাপ্টার 5-এ আছি, পেজ নাম্বার হচ্ছে 109। ঠিক আছে। তো শুরু করার আগে আরো একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ভাই আমাদের এখানে আপনার টার্গেট যদি এই হয় যে হ্যাঁ আমাকে আপকামিং যে এক্সামটা আছে, মানে এই যে সামনে যেটাতে বসবেন ওটাতেই পাশ করতে হবে, এবং আমি সেটাই চাই। যদি আপনি এই লেভেলের ডেডিকেটেড থাকেন তাহলেই কাইন্ডলি আপনি আমাদের সাথে অ্যাটাচ হবেন। যদি আপনার এই ধরনের ইন্টেনশন থাকে যে আমি একবার হচ্ছে পরীক্ষা দিয়ে প্রশ্ন দেখতে যাব, যে কি হয় একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসি, এরপর এবার পাশ করব, এই ধরনের মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি প্লিজ আমাদের সাথে জয়েন হবেন না। ঠিক আছে। আমাদের এখানে যারা জয়েন হবেন তাদের অবশ্যই টার্গেট থাকতে হবে এই যে আমরা অফকোর্স সামনে যেই পরীক্ষাতে বসবো সেখানে আমাদের কমপ্লিট করে আসতে হবে। এই হচ্ছে বিষয়। এবার বাকিটা ক্লাস এনজয় করেন, পরবর্তীতে জাস্ট একটা রিভিউ দিবেন যে ক্লাসটা কেমন ছিল। আসেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল টু এনশিওর দ্যাট অ্যান অ্যাকসেপ্টেবল জব ইজ ক্যারিড আউট বাই দ্য অ্যাসুরেন্স ফার্ম। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয় কিসের জন্য, যে অ্যাসুরেন্স ফার্ম ঠিকঠাক মতো তার কাজগুলা করছে। আমরা কিছু স্ট্যান্ডার্ডের কথা বলছিলাম, আপনাদের মনে আছে? আইসা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিট, তারপর হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিভিউ এঙ্গেজমেন্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এভাবে করে অনেকগুলো ছিল না? মনে আছে আপনাদের? এটা হচ্ছে আমি যদি পেজ নাম্বারের কথা বলি, জাস্ট আ সেকেন্ড, এখানে একটা মার্ক করে যাই। আই গেস চ্যাপ্টার 2 তে আছে। এটা কেন চ্যাপ্টার 2 কথা বলতেছি, কারণ এটার সাথে চ্যাপ্টার 2 এর কানেক্টিভিটি আছে। 2 না 3 মনে হয়, দ্বারা এই যে, হ্যাঁ চ্যাপ্টার 3 তে আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, যেটা কিনা IAASB কর্তৃক ইস্যুকৃত বিষয়বস্তু। তো এখানে যে স্ট্যান্ডার্ড গুলোর কথা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিট, তারপর হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, যেটা আদার দ্যান হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের বেলা হয়। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিভিউ এঙ্গেজমেন্টের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিলেটেড সার্ভিস, মানে অন্যান্য যে সকল বিষয়গুলো নন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দিয়ে থাকেন বিভিন্ন সেবা সমূহ, এগুলোর জন্য ইউজ করা হয়। এর পরবর্তীতে সর্বশেষ যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে সকল ধরনের এঙ্গেজমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন আমরা যে বিষয়টা পড়বো, কিছু বললেন? আচ্ছা, এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে অনেকটা মানে কানেক্টেড কিসের সাথে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে। কেমন? এই কারণে আবার আমি এই জায়গায় আসছি।
পেজ নাম্বার 61 এর কানেক্টিভিটি আছে চ্যাপ্টার নাম্বার 5 এর সাথে। ওকে, এবার চলে যায় আমি আমাদের এই জায়গাতে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট কি দরকার। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল টু এনশিওর দ্যাট অ্যান অ্যাকসেপ্টেবল জব ইজ ক্যারিড আউট বাই দ্য অ্যাসুরেন্স ফার্ম অ্যান্ড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট রিস্ক ইজ রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। তো এখানে আমরা পুরোপুরি মানে বাদ দিতে পারবো না, সো এক্ষেত্রে কমিয়ে আনা যাবে, রিস্কটাকে একটা নির্দিষ্ট সংখ্যক লেভেলে কমিয়ে আনা যাবে। এবার হচ্ছে দেয়ার আর 8 কি কম্পোনেন্টস অফ এ সিস্টেম অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্টের সিস্টেমের মধ্যে কিছু কম্পোনেন্ট আছে। আচ্ছা, আপনারা একটু মার্ক করেন। Quality management is essential to ensure that an acceptable job is carried out by the assurance firm and assurance engagement is reduced to an acceptable level. Okay. এরপরে বলা হয়েছে 8টা কি কম্পোনেন্ট আছে, 8 কি এরিয়া। ওই 8টা কি কি? দ্য ফার্ম রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, রিস্কটাকে অ্যাসেস করতে হবে। আর রিস্ক অ্যাসেসমেন্ট প্রথমেই করা হয় কোনো একটা এঙ্গেজমেন্ট যখন আমরা অ্যাকসেপ্ট করব কি করব না, ওই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। রিস্ক অ্যাসেসমেন্ট করে আমার যদি মনে হয় এঙ্গেজমেন্টটা রিস্কি, তাহলে আমি কি করব? যারা আমাদের প্রিভিয়াস ক্লাসে ছিলেন তারা একটু উত্তর দেন। রিস্ক অ্যাসেসমেন্ট করে আমার যদি মনে হয় যে এঙ্গেজমেন্টটা রিস্কি, তাহলে আমি কি করব? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে বলেন। জি, যদি অনেক হুম। রিস্কি মনে হয়, আইদার ওটা ডিনাই করে দিতে হবে যে ওটা করবো না, অর এমন কিছু সেফগার্ড নিতে হবে যাতে রিস্কটা একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নেমে থ্যাংক ইউ। আসে। তার মানে হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, তবে কথাটা হচ্ছে আগে পরে হয়ে গেছে। প্রথমে আপনি বলবেন যে আমাকে দেখতে হবে যে আমার এখানে ওই রিস্কটা মিনিমাইজ করার জন্য সেফগার্ড আছে কি না, এটা আমাকে দেখতে হবে। যদি আমার সেফগার্ড থাকে তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ আমি ডিক্লাইন করবো। ঠিক আছে? তো তাহলে আপনার কথা একদমই ঠিক আছে, তবে একটা আগে হবে একটা পরে হবে, দ্যাটস ইট। ওকে দেন, তার মানে আমার রিস্কি মানে আমি যে রিস্কের জন্য আমি অ্যাকসেপ্ট করবো না বিষয়টা এমন না। আমাকে আগে দেখতে হবে সেফগার্ড আছে কিনা, সেফগার্ড থাকলে করবো, আদারওয়াইজ ডিক্লাইন করবো। এবার হচ্ছে গভর্নেন্স এন্ড লিডারশিপ। এখানে আমার কোন একটা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে ওইখানে নীতি নির্ধারণের বিষয়বস্তু ঠিকঠাক আছে কিনা, এবং ওইখানে লিডিং রোলের জন্য যে ব্যক্তি উনি ক্যাপাবল কিনা, পর্যাপ্ত পরিমাণে ক্যাপাবল কিনা। এরপর হচ্ছে রিলেভেন্ট ইথিক্যাল রিকোয়ারমেন্ট। আমি কোনো একটা এঙ্গেজমেন্ট যদি অ্যাকসেপ্ট করি সেটাতে আনইথিক্যাল কোনো কিছু হয়ে যায় কিনা সেটার দিকে খেয়াল রাখতে হবে। অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কন্টিনিউয়েন্স অফ ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যান্ড স্পেসিফিক এঙ্গেজমেন্ট। আপনার ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ কেমন সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এঙ্গেজমেন্ট পারফরমেন্স, এবার আপনি কিভাবে এঙ্গেজমেন্টটাকে পারফর্ম করতেছেন। এঙ্গেজমেন্টটা যদি অডিট হয়, আমরা কিন্তু এখানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কথা বলতেছি, তাহলে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট অডিটও হইতে পারে, আদার দেন অডিট হইতে পারে। তো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট যদি অডিট হয় তাহলে সেক্ষেত্রে আপনার পারফরমেন্স একরকম হবে, যদি আদার দেন অডিট হয় তাহলে সেক্ষেত্রে পারফরমেন্স আরেক রকম হবে। এরপর হচ্ছে যে রিসোর্সেস, আপনার পর্যাপ্ত পরিমাণ রিসোর্স আছে কিনা ওই এঙ্গেজমেন্টটাকে ক্যারি অন করার জন্য। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, আপনার যারা আপনার মানে এই এঙ্গেজমেন্ট টিম মেম্বারের মধ্যে আছে, ওই এঙ্গেজমেন্ট টিম মেম্বারের সকলে ইনফরমেশন শেয়ার করা এবং ওই কমিউনিকেশন গুলা তারা ঠিকঠাক মতো রাখতে পারতেছে কিনা, বাইরে কোনো কিছু ডিসক্লোজ হয়ে যাচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। মনিটরিং অ্যান্ড রিমিডিয়েশন প্রসেস, এবার সর্বোপরি মনিটর করতে হবে যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় বা পরবর্তীতে দেখা যায় যে এমন প্রবলেম হতে পারে, তাহলে সেক্ষেত্রে রিমিডিয়েশনের জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করা লাগতে পারে। এই হচ্ছে আমাদের কি কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য 8টা কি কম্পোনেন্ট। ঠিক আছে? হ্যালো? জি, ঠিক আছে। ওকে। আর কি? মা, হ্যাঁ হ্যাঁ, করতেছে করতেছে। আচ্ছা,
এর পরবর্তীতে কোথায়? কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি ক্লিয়ার এতটুকু? তো এটা কিভাবে আসতে পারে? ধরেন আপনি কোনো একটা এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করার পূর্বে এগুলো আপনার কি করতে হইতে পারে? যাচাই করা লাগতে পারে যে আপনি যে এঙ্গেজমেন্টটা অ্যাকসেপ্ট করবেন ওই এঙ্গেজমেন্টের জন্য পর্যাপ্ত পরিমাণের এই যে বিষয়বস্তুগুলোর কথা আমরা উল্লেখ করছি এগুলো আপনার কাছে আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এঙ্গেজমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। তার মানে এটাও হইতে পারে যে প্রি অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আপনার কি কি দেখা দরকার সেটার মধ্যে আপনি এই বিষয়টাকে ইনক্লুড করতে পারেন। এরপরে হোয়াট কুড গো রং। তাহলে এবার বলা হয়েছে যে ধরেন অনেক অনেক সময় প্রত্যেকটা জিনিসই একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ক্ষেত্রে থাকে বা প্রেজেন্ট থাকে, তারপরও কেন মানে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা জিনিসপত্র হয়ে যাচ্ছে? তাহলে কি কি কারণে হতে পারে? সো এটার কারণকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লায়েন্টের দিক থেকে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অডিটরের দিক থেকে, একটা হচ্ছে সুপারভাইজারের দিক থেকে, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট পার্টনারের দিক থেকে। তাহলে এমন হতে পারে ধরুন কোন একটা কারণে কোন একটা সিনারিওতে বলা হয়েছে যে একটা অডিট এঙ্গেজমেন্ট শুরু হয়েছে, সেই এঙ্গেজমেন্টে পর্যাপ্ত পরিমাণে আপনাদের রিসোর্স আছে, সেই এঙ্গেজমেন্টে ক্যাপাবল ব্যক্তিবর্গ আছে, বাইরে থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনারা হায়ার করছেন, তার পরবর্তীতে পর্যাপ্ত সময়ও ছিল, তার পরবর্তীতে মানে কি কয়েকটা জিনিসের কথা উল্লেখ করবে কেমন। তখন এর পরবর্তীতে বলা হবে যে একটা ওপিনিয়ন দেওয়া হয়েছে, ওপিনিয়নটা ভুল ছিল, হ্যাঁ, বা ওই ওপিনিয়ন অনুসারে অ্যাকচুয়ালি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখানো হয় নাই, কিন্তু অডিটরের দিক থেকে দেওয়া হয়েছে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, মানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তাহলে কোন জায়গায় প্রবলেম হইতে পারে? যেহেতু সবকিছুই ঠিক আছে, তখন আপনি ডিরেক্টলি কোনো কিছু না বলে আপনাকে এভাবে বলতে হবে যে হতে পারে ক্লায়েন্টের দিক থেকে এই প্রবলেম গুলো ছিল কি, ক্লায়েন্ট কুড বি ইনকম্পিটেন্ট, মানে ক্লায়েন্ট ওই লেভেলের ক্যাপাবল ছিল না, ক্লায়েন্টের সহজে কোনো কিছু বললে হয়তো বা বুঝতো না বা ওইভাবে করে বুঝে নাই যে অডিটরকে কি কি দিতে হবে, কোন কোন জিনিসগুলো সবকিছু ডিসক্লোজ করতে হবে। হতে পারে ক্লায়েন্ট কোনো কিছু বলে নাই, হতে পারে, কারণ সিনারিওতে এত কিছু বলা থাকবে না, আপনাকে লিখতে হতে পারে। তাহলে কুড বি নেগলিজেন্ট, হতে পারে ক্লায়েন্ট নেগলিজেন্ট ছিল, কারণ নেগলিজেন্টের কথা তো সিনারিওতে লেখা নাই, সো আপনি লিখতে হবে। হতে পারে যে ক্লায়েন্ট অডিট টিমকে মিসলিড করছে, এটা কি হতে পারে, এটা হচ্ছে ক্লায়েন্টের দিক থেকে। এবার ইন্ডিভিজুয়াল অডিটরের দিক থেকে কি প্রবলেম হতে পারে? মে নট হ্যাভ এডিকুয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্লায়েন্ট বিজনেস। এমন হতে পারে যে অডিটর ওই প্রতিষ্ঠানটাকে অডিট করতেছে, মানে যে প্রিন্সিপাল সাইন করবে বা যে পার্টনার, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি হয়তোবা ওই ইন্ডাস্ট্রিতে আগে কখনো অডিট করেন নাই, মে নট পারফর্ম দ্য রাইট ওয়ার্ক টু অ্যান এডুকেট স্ট্যান্ডার্ড। এবার পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ক সেখানে করা হয় নাই, মানে ইন্ডিভিজুয়াল অডিটরের কথা বলতেছে, পার্টনারের কথা না। ইন্ডিভিজুয়াল অডিটর বলতে এখানে মানে যারা অডিট টিম এঙ্গেজমেন্টে যারা আছে তাদের কথা বলতেছে। তারপর হচ্ছে মে নট রেকর্ড দ্য ওয়ার্ক ডান এডিকুয়েটলি। এমন হতে পারে যে তারা যে কাজগুলা করছে এগুলা তারা সঠিকভাবে রেকর্ড করে নাই, সো এটার জন্য আপনার ওপিনিয়নে বা কোনো কিছুতে প্রবলেম হতে পারে। এবার হচ্ছে সুপারভাইজারের দিক থেকে, লাইক আগে অডিটররা বা যারা টিম মেম্বার আছে তারা কাজ করে যাওয়ার পরবর্তীতে এরপরে যারা চেক করবে তাদের দিক থেকে কি ভুল থাকতে পারে, বা তাদের জন্য কেন মানে তাদের পয়েন্ট অফ ভিউতে কোনো ভুল থাকার কারণে হয়তোবা দেখা গেছে মানে রং হয়ে গেছে, ওপিনিয়নটা রং হয়ে গেছে। তাহলে তাদের দিক থেকে কি কি ভুল? মে নট হ্যাভ এন এডুকেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্লায়েন্ট। হতে পারে তাদের আন্ডারস্ট্যান্ডিং নাই, ওই জায়গাতে পর্যাপ্ত আন্ডারস্ট্যান্ডিং নেই, আছে কিন্তু পর্যাপ্ত নেই, কারণ টোটালি আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তো পার্টনার ওনাকে ওইখানে পাঠাবে না। তারপর হচ্ছে যে মে নট ব্রিফ অ্যান্ড ডিরেক্ট দ্য স্টাফ প্রপারলি। হতে পারে যে উনি ওনার দিক থেকে ওনার আন্ডারে যারা ছিল তাদেরকে ঠিকভাবে ব্রিফ করে নাই। হতে পারে মে নট ক্যারি অন সাফিসিয়েন্ট সুপারভিশন সো দ্যাট দ্য রং ওয়ার্ক ইজ ডান বাই দ্য অডিট টিম। হতে পারে যে যারা অডিট টিমে কাজ করছে তাদেরকে ভালো করে সুপারভাইজ করা হয় নাই, ফলশ্রুতিতে তারা ভুলভাল কাজ করে ফেলছে। মে ফেল টু ডিল উইথ ইস্যুজ রেজ এডিকুয়েটলি। এমন হতে পারে যে কিছু কিছু ইস্যু অডিট করতে গিয়ে ফাইন্ড আউট হয়েছে, এখন এটা ফাইন্ড আউট হওয়ার সাথে সাথে এই সকল ইস্যুগুলো নিয়ে কাজ করার কথা, কিন্তু তারা এটা করতে দেরি করে ফেলছে।
ফেল টু কমিউনিকেট দ্য ইস্যুজ অ্যারাইজিং টু দ্য এঙ্গেজমেন্ট পার্টনার। এবার ধরুন যে ইস্যুগুলো অ্যারাইজ হয়েছে এগুলো পরবর্তীতে এঙ্গেজমেন্ট পার্টনারকে জানানো হয় নাই ঠিক করে, এটা হতে পারে সুপারভাইজারের দিক থেকে। এবার এঙ্গেজমেন্ট পার্টনারের দিক থেকে কি কি ভুল হতে পারে? মে হ্যাভ ইনসাফিসিয়েন্ট নলেজ অফ দ্য ক্লায়েন্ট অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। হতে পারে যে ওনারও ওই জায়গাতে প্রথম ধরেন কোন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আজকে একটা প্রতিষ্ঠানে এঙ্গেজমেন্ট হয়েছে একটা প্রতিষ্ঠানের সাথে যেখানে কিনা তিনি অডিট করবেন। তো যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রথম অডিট করবেন, মানে এমন তো না যে পৃথিবীতে যতজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করছে তাদের কোনো প্রথম অডিট বলে কিছু ছিল না, সবাই তো প্রথমে শূন্য থেকেই শুরু করছে, তাই না? তো দ্যাট মিনস হচ্ছে এটাও হতে পারে যে ওনার ওইখানে ইনসাফিসিয়েন্ট নলেজ ছিল প্রথম দিকে। মে ফেল টু পাস নলেজ অফ দ্য বিজনেস অন টু দ্য অডিট টিম। এটা হতে পারে যে উনি অডিট টিমের কাছে পুরোপুরি নলেজটা পাস করতে পারে নাই। মে সিলেক্ট দ্য রং টিম ফর দ্য অডিট। যেটার জন্য যে জায়গায় যে টিম পাঠানোর দরকার ছিল তিনি ওইভাবে করে টিমটাকে ম্যানেজ করতে পারে নাই। মে নট এডিকুয়েটলি ব্রিফ অ্যান্ড সুপারভাইজ দ্য টিম। টিমকে ঠিকভাবে ব্রিফ করা হয় নাই। এমন অনেক সময় হয়, অনেক ফার্মে দেখবেন হঠাৎ করে আপনি একটা ক্লায়েন্টে আছেন, সেখান থেকে আপনার ম্যানেজার আপনাকে কল দিল যে এই কালকে থেকে আপনি ওইখানে যাবেন, শেষ কালকে থেকে আপনি এখানে যাবেন এতটুকুই হয়েছে। এরপরে ওইখানে কি আছে, কোন অডিট, নেচার অফ দ্য বিজনেস কি কি ধরনের, এগুলো কিছুই ডিসকাস হয়নি। এটা অনেক সময় হয়। ধরুন যখন ক্লায়েন্টের অনেক বেশি পেইন থাকে, অনেক অনেক ক্লায়েন্ট থাকে, ওই মুহূর্তে এই সকল বিষয়গুলো হয়ে থাকে। তো ওই সময় প্রবলেম গুলা ক্রিয়েট হয়। মে নট কনসাল্ট সাফিসিয়েন্টলি উইথ কলিগস অ্যান্ড আউটসাইড এক্সপার্ট। এরপরে আউটসাইড এক্সপার্টের সাথে হয়তোবা পর্যাপ্ত পরিমাণে কনসালটেন্সি নেওয়া হয় নাই বা দরকার হতে পারে। আর আউটসাইড এক্সপার্ট বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট হচ্ছে তারা, ধরুন আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি আইএস আইএফআরএস সবকিছু সম্পর্কে অনেক বেশি পরিমাণে বিজ্ঞ ব্যক্তি, ট্রু। এখন দেখা গেছে আপনি যে প্রতিষ্ঠানে অডিট করতে গেছেন তারা হচ্ছে ধরেন ফুড প্যান্ডা। এখন ফুড প্যান্ডার ফুড কিভাবে ডেলিভারি হবে, ওদের আইটি সফটওয়্যার কিভাবে কাজ করবে, এটা নিয়ে কি আপনি অনেক বেশি বিজ্ঞ? না। আপনি তো আইএস আইএফআরএস বোঝেন, তাই না? আপনি তো ডাটা বা ওয়েবসাইট সংক্রান্ত জিনিসপত্র আপনি এত ভালো বোঝেন না। তাহলে কি করতে হবে? আপনাকে এমন একজন ব্যক্তিকে হায়ার করতে হবে যে কিনা ওই বিষয়ে বিজ্ঞ। তাকে বলা হয় ইন্ডাস্ট্রি এক্সপার্ট। কি বলা হয়? হ্যালো, ইন্ডাস্ট্রি এক্সপার্ট। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ওকে। এই যে ধরেন শাকাওয়াত ভাইয়া উত্তর দিছে, তারপরে হচ্ছে আপনার সাইফ রেজা জুনিয়র ভাইয়া উত্তর দিতেছে, তো বাকিরা কেন উত্তর দেই না আমরা? আমরা কি কথা বলতে পারবো? মানে আমার ক্লাস কি খুবই জঘন্য হচ্ছে? আগে এটা একটু বলেন তো। না দাদা, জঘন্য হচ্ছে না। তাহলে না, কথা না। বলেন না কেন আপনারা? আচ্ছা শুনেন, তাহলে ইন্ডাস্ট্রি এক্সপার্ট কি? ধরেন কোন একটা জায়গাতে যেখানে কিনা ধরেন ধরেন আমি একটা ফুড বিজনেসে অডিট করতে গেছি, তাহলে ওই ফুডের কোয়ালিটি সম্পর্কে, তারপর হচ্ছে ধরেন আপনার ওই ফুডগুলা কিভাবে ডেলিভারি যাবে, ডেলিভারি ম্যান কি করবে, এই করবে সেই করবে, এগুলো সম্পর্কে যিনি এক্সপার্ট তাকে বলা ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আর ইন্ডাস্ট্রি ইনসাইডার কাকে বলে? ধরেন ফুডের কিছু রেগুলেশন আছে, রেগুলেশন বলতে কি, ধরেন বিএসটিআই কি ফুডের উপরে মানে এটা করে না যে এই ফুডটা ভালো, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যখন এখানে অ্যাপ্রুভাল দেয় তার মানে এই খাবার আপনি খাইতে পারবেন, তাই না? তাই তো নাকি? জি। হ্যাঁ। এখন ধরেন কোন এরকম অনেক সময় অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে তারা কি করতেছে, শিশুদের জন্য জুস বানাইতেছে, ট্যাং বানাইতেছে, হ্যাঁ, ওইগুলো একটা কোম্পানি, ওইখানে অডিট হচ্ছে, ওইখানে বোতলের গায়ে বিএসটিআই সিল মেরে দিছে, আসলে বিএসটিআই এর অনুমতি নাই। এখন আপনি অডিটর হিসেবে গিয়ে আপনার কি ওটা চেক করতে হবে না? হবে যে বিএসটিআই অনুমোদন আছে কিনা? হ্যাঁ, চেক করা উচিত। এক্স্যাক্টলি। এখন ধরুন এই যে বিএসটিআই কোন কোন ক্ষেত্রে অনুমোদন দেয় এটা কি আপনি জানেন? মানে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি কি জানেন বিএসটিআই কোন কোন বিষয়ে অনুমোদন দেয়? এটা আপনি জানেন? না। না। আপনি তো জানেন হচ্ছে যে আইএস আইএফআরএস কোনটা কিভাবে দেখাইতে হবে, কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাতে হবে, এগুলো আপনি জানেন। তো এই ক্ষেত্রে এই বিষয়টার জন্য তার মানে হচ্ছে কোন একটা বিষয়ের লিগ্যাল দিকগুলো সম্পর্কে যেই ব্যক্তি বেশি এক্সপার্ট তাকে বলা হয় ইন্ডাস্ট্রি ইনসাইডার। কি বলা হয়? ইন্ডাস্ট্রি ইনসাইডার। আর ইন্ডাস্ট্রি যে ইনসাইডার। হচ্ছে, হ্যাঁ, আর যে হচ্ছে ওইটা ধরেন কোন সেক্টর সম্পর্কে এক্সপার্ট, ধরেন আপনি আইটি কোন একটা আইটি সফটওয়্যার, বা ধরেন আমরা যে পাঠাও উবের ওলা মানে রাইড শেয়ারিং করি না, তো সেখানে এটার জন্য তো হচ্ছে আইটি সেক্টরের কোন একজন ব্যক্তিকে লাগবে, তাই না? তো ওইটাকে বলা হয় ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তার মানে ধরেন আইটি রিলেটেড বিষয়বস্তুতে যিনি এক্সপার্ট, আমি আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আবার আইটির ভিতরে কিছু অ্যাক্ট আছে, ল আছে না, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এত, তারপরে অ্যামেন্ডমেন্ট এত, এভাবে করে থাকে না?
তো ওইগুলাতে যারা এক্সপার্ট তাদেরকে বলে ইন্ডাস্ট্রি ইনসাইডার। তাহলে ইন্ডাস্ট্রি এক্সপার্ট কাকে বলে, ইনসাইডার কাকে বলে, আমরা বুঝতে পারছি জি। সবাই? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, তাহলে এই যে একটা আউটসাইড এক্সপার্টের কারণে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আসছে, সেখান থেকে ইন্ডাস্ট্রি ইনসাইডারও বুঝাইলাম, সবকিছু একসাথে আলোচনা হয়ে গেছে। এবার আসেন মে নট রিভিউ দ্য ওয়ার্ক ক্যারিড আউট বাই দ্য টিম উইথ সাফিসিয়েন্ট কেয়ার। এমন হতে পারে যে সঠিকভাবে ওনার কেয়ার নিয়ে ওই জিনিসটাকে রিভিউ করে নাই। মে ফেল টু ডিল উইথ ইস্যুজ রেজড এডুকেটলি। এমন কিছু বিষয় আসছে যেগুলো নিয়ে দ্রুত আপনাকে ডিল করতে হবে, সেজন্য আপনি লেট করে ফেলছেন। মে নট ড্র দ্য কারেক্ট কনক্লুশন ফ্রম দ্য এভিডেন্স অ্যাভেলেবল। যেই সকল এভিডেন্স গুলো আছে তার আলোকে কনক্লুশন সঠিকভাবে ড্র করা হয় নাই। সো এই বিষয়গুলো গেলে কিছু মানে সবকিছু ঠিকঠাক থাকলেও হতে পারে যে এগুলার মিসিং ছিল। এখন আপনার সিনারিও তো বলা হবে যে এখানে যিনি আছেন উনি মারাত্মক লেভেলের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার সেই লেভেলের ফেম আছে, কিন্তু তারপরেও ওই জায়গাতে কোনো না কোনো প্রবলেম হয়ে গেছে, ওপিনিয়নে কোনো প্রবলেম হয়ে গেছে, কিংবা বিষয়টাতে কোনো প্রবলেম হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কেন এই জিনিসটা হতে পারে, ঠিক আছে, বা উপরের সিনারিওটা কোন কারণে হতে পারে, তখন আপনি লিখবেন যে ক্লায়েন্টের কারণে হইলে এই বিষয়গুলো হতে পারে, হতে পারে সেটা ইন্ডিভিজুয়াল অডিটরের কারণে, হতে পারে সেটা সুপারভাইজারের কারণে, হতে পারে সেটা এঙ্গেজমেন্ট পার্টনারের কারণে। এভাবে করে মানে এগুলো আন্ডারে লিখতে হবে, ঠিক আছে। এবার ধরুন আপনার এই যে ওপিনিয়নটা ভুল দিছেন, এখন এটার কারণে যারা স্টেক হোল্ডার আছে তারা উল্টাপাল্টা ডিসিশন গ্রহণ করছে, হ্যাঁ, এটার জন্য তারা আপনার নামে মামলা করে দিছে যে আপনি উল্টাপাল্টা ওপিনিয়ন দিছেন বিধায় আপনার ওপিনিয়নের উপরে ভরসা রেখে আমি কি করছি, ডিসিশন নিছি, তাই আমি আমার অনেক বড় লস হয়ে গেছে। এখন এই জায়গায় যদি আপনাকে মামলা করে দেয় এবং কোনো কারণে যদি আপনার উপরে দায় বর্তায়, সে দায় থেকে আগে থেকে সেফগার্ড হিসেবে আপনি কি করে রাখতে পারেন বলেন তো? ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার। না না, ওইটা তো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার তো আছে। এখন সবকিছু দিলেন দেখালেন, তারপরেও আপনার উপর দায় বর্তালো, বললো যে আপনাকে এখন কোনো ক্ষতিপূরণ দিতে হবে, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, বা ওই ধরনের সিচুয়েশন এড়ানোর জন্য আপনি কি করবেন? সেটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স আছে যেটাকে বলা হয় প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স। কি বলে? প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স, ঠিক আছে। আমি একটু লিখে এটা দিচ্ছি। কারা প্রোভাইড করে যদি একটু বলতেন। ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমার হাতের লেখা বোঝা যাবে না, আমি বুঝতে পারছি। আপনারা হচ্ছে একটু কষ্ট করে লিখে নেন। প্রফেশনাল বানান তো আমরা সবাই জানি, শুধু ইনডেমনিটি বানানো হচ্ছে INDEMNITUI, কেমন? INDEMNITUI, এটা হচ্ছে ইনডেমনিটি, ঠিক আছে। আর ইন্স্যুরেন্স বানান তো আমরা সবাই জানি। ওকে দেন, তাহলে আমরা সবাই ক্লিয়ার যে যদি কখনো এমন হয় যে এই ধরনের একটা সিনারিও দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে কি কারণে প্রবলেমটা হইতে পারে, তাহলে প্রবলেমের কারণ হিসেবে এটা দিবেন এটা। আর যদি বলে যে এই ধরনের ওপিনিয়ন থেকে মোকাবেলা করার জন্য অডিটরের কি করা উচিত সেফগার্ড হিসেবে, তাহলে উত্তর হচ্ছে প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স। আর সাথে এগুলো লিখবেন যে কম্পিটেন্ট লোকজনকে রাখা উচিত, তারপরে এঙ্গেজমেন্ট টিম পাঠানোর আগে ভালো করে ট্রেন আপ করে পাঠানো উচিত, তারপর ক্যাপাবল ব্যক্তিকে পাঠানো উচিত, এমন ব্যক্তিকে পাঠানো উচিত যে ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা রাখে, প্রয়োজনে বাইরের থেকে অ্যানালাইসিস করা উচিত, ভালো করে ব্রিফ করা উচিত, এগুলো তো লিখবেন, সাথে ইন্স্যুরেন্সের কথাও লিখবেন। এবার আসেন দ্য কনসিকুয়েন্সেস অফ কোয়ালিটি ফেইলিয়ার। একটা কোয়েশ্চেন ছিল। বলেন ভাইয়া। এটা হচ্ছে একটু মানে কেস স্টাডি জাতীয়। সো হ্যাঁ। লেটস সে সাপোজ যে আপনাকে অডিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, লেটস সে স্ট্যাচুটরি অডিট, এবং এনগেজমেন্ট লেটারে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে শুধু অ্যাকাউন্টস ভাউচার বিল ভাউচার মানে ইউজুয়াল যেটা ওটা করতে বলেছে। এখন আপনি যখন ওখানে গেলেন, এখন স্ট্যাচুটরি অডিটর তো সব জায়গায় অ্যাক্সেস আছে যদি ওরা মনে করে অ্যাজ পার অ্যাকর্ডিং টু ল। এখন ওরা গিয়ে দেখলো যে কিছু কিছু জায়গায় লেটস সে যে অ্যাকাউন্টস বাদে ওদের ফিজিক্যাল কিছু মানে লেটস সে যে ওদের ইনভেন্টরি যেখানে রাখে ওখানে কিছু আপনি দেখলেন যে নন কমপ্লায়েন্স হচ্ছে, যে হয়তো অ্যাসিডের বয়ম ওরা সামনাসামনি সব একসাথে রেখে দিচ্ছে, কোনো ফায়ার সেফটির জন্য কোনো প্রসিজিওর বা কোনো কিছু নাই, মেনটেন করা নাই, এবং ওখানকার ওয়ার্কাররা লেটস সে একদম খুবই খারাপ অবস্থায়
ধুলাবালি হুম। গরমের মধ্যে, এবং এখানে অ্যাসিড মানে অ্যাসিড কি মানে কেমিক্যালস একদম এক্সপোজড, ওরকম অবস্থায় কাজ করতে হচ্ছে। হুম। এখন ওরকম সিচুয়েশনে আপনার স্ট্যাচুটরি অডিটর হয়ে আপনার রেসপন্সিবিলিটিটা কি, যদি একটু। আচ্ছা, ওকে ওকে। প্রথমত হচ্ছে আপনি দেখবেন যে আপনি যখন এই প্রশ্নটা যাবেন এখানে অনেকগুলা বিষয় চলে আসে। ফার্স্ট অফ অল আপনার এখানে কমপ্লায়েন্স রিলেটেড বিষয় আসে, কেমন? কমপ্লায়েন্স রিলেটেড বিষয়ের বেলায় দেখবেন যে যতগুলা কমপ্লায়েন্স আছে ওইগুলা তারা ফলো করতেছে কিনা। সেকেন্ডলি সেটা হচ্ছে ধরেন আপনি বলছেন যে ওরা ঠিকঠাক মতো সবকিছু রাখতেছে না, তার মানে হচ্ছে ওদের মানে যারা এখানে এমপ্লয়ি আছে, যারা কর্মী কাজ করে, তাদের উপরে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না। তার মানে এখানে লেবার ল এর বিষয় চলে আসতেছে, কেমন? তো লেবার ল অনুসারে আপনি লিখবেন যে এরা লেবার ল ফলো করতেছে না, লেবারদের এই জিনিসগুলো দেওয়ার দরকার ছিল এটা তারা দেয় নাই, তাদের জায়গায় কর্ম পরিবেশ ঠিক নাই, এগুলো আপনি মেনশন করবেন। এর পরবর্তীতে আপনি এটাও লিখতে পারেন, যদি আপনি এটা আপনার কথার মধ্যে বলেন না, এটা আমি নিজ থেকে বলতেছি, এটা হচ্ছে এরপর আপনি দেখবেন যে আপনার দিক থেকে ওরা কি যা যা বলতেছে নন কমপ্লায়েন্স আছে এরা মেনে নিতেছে কিনা, এবং সেটা অনুসারে তারা ওই জিনিসটাকে প্রেজেন্ট করতেছে কিনা। যদি করে, ধরেন বিষয় কথা, একজন ব্যক্তি সে চুরি করছে, সে আপনাকে বলতেছে হ্যাঁ আমি চোর, তার মানে তো সে মেনে নিছে, তাই না? নিছে কিনা? জি জি হ্যাঁ। তো ধরেন আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা ধরেন কোন একটা প্রতিষ্ঠান, আমরা বললাম কি গোয়িং কনসার্নটা আমরা সবাই জানি, তাই না? জি হ্যাঁ, মানে যেটা হচ্ছে ন্যূনতম আপনি যে সময় দিতেছেন মানে এরপরে 1 বছর এটা চলবে, ন্যূনতম 1 বছর মানে 12 মাস এটা সাস্টেইন করবে। যদি করে তাহলে এটার গোয়িং কনসার্ন আছে, আদারওয়াইজ গোয়িং কনসার্ন ইস্যু আছে। এখন কোন একটা প্রতিষ্ঠান সে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলে দিছে আমার এখানে গোয়িং কনসার্ন ইস্যু আছে, মানে আমার এটা 12 মাসের উপরে টিকবে না, তাহলে সে তো অলরেডি বলেই দিছে যে আমার এটা টিকবে না, তাই না? সে যদি এটা বলে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এখানে আপনি কোনোভাবেই আপনি এখানে আনকোয়ালিফাইড ওপিনিয়নই দিবেন। কেন? কারণ সে অলরেডি বলছে, সে তার কারণগুলো দেখাইছে, সে বলতেছে যে আমার প্রতিষ্ঠান টিকবে না। একইভাবে এখানে যদি কোনো কারণে দেখতেছেন যে এই প্রবলেম গুলো আছে, তাহলে আপনি ওই যে আপনার এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়ে, তারপর হচ্ছে আপনার ল রিলেটেড বিষয়ে, লেবার অ্যাক্ট রিলেটেড বিষয়ে আপনি রিপোর্ট করতে পারেন। এক, এর পরবর্তীতে সে যদি জিনিসগুলো আছে কিন্তু সে স্বীকার না করে, তাহলে সেক্ষেত্রে এবার আপনি দেখবেন যেটা সে স্বীকার করতেছে না এটা কি ইম্যাটেরিয়াল নাকি ম্যাটেরিয়াল। যদি সেটা ইম্যাটেরিয়াল হয় তাহলে তো বাদ, এখানে জাস্ট আপনি একটা রিপোর্টই করবেন, দ্যাটস ইট। যদি সেটা রিপোর্ট করবেন মানে আপনি ওই যে ম্যানেজমেন্ট রিপোর্ট আকারে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করতে পারেন, কিংবা ভিতরে একটু ডিটেলসে লিখতে পারেন, এই কিন্তু ওপিনিয়ন প্যারাগ্রাফে কোনো চেঞ্জ আসবে না যদি সেটা ইম্যাটেরিয়াল হয়। এবার আপনি যেগুলো কথা বলতেছেন এগুলো যদি ম্যাটেরিয়াল হয় এবং সে যদি কোনো কিছু দেখাইতেছে না, হ্যাঁ, বা সে স্বীকার করতেছে না এটা হচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে, সে স্বীকার করতেছে না, দেখাইতেছে না, এটা অন্য কেস, সে স্বীকার করতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কোয়ালিফাইড ওপিনিয়ন দিবেন, ঠিক আছে, যদি সেটা ম্যাটেরিয়াল হয়। এবার ধরেন সে যে জিনিসগুলো দিতেছে এই জিনিসগুলা মোটামুটি ম্যাটেরিয়াল কিংবা তার থেকে একটু বেশি কিছু, কিন্তু সে আপনাকে কোনো এভিডেন্স দিচ্ছে না, সে বলতেছে যে আমি আপনাকে দেখতে দিব না, এখানে ভিতরে ঢুকা যাবে না, আপনি তো আসছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে, আপনি আমার কারখানার ভিতরে ঢুকে কি করবেন? যদি সে আপনাকে এভাবে করে তার মানে কি সে আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো আপনাকে পুরোপুরি ইনফরমেশন দেখাচ্ছে না। তো এখানে এটাকে স্কোপ লিমিটেশন বলে। কি বলে? স্কোপ লিমিটেশন। স্কোপ লিমিটেশন। এবং এটার জন্য আপনি হচ্ছে ডিসক্লেইমার অফ ওপিনিয়ন দিবেন, আপনি দিবেন যে আমি এই প্রতিষ্ঠানে করার জন্য পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স পাই নাই, তাই আমি এখানে কোনো ধরনের ডিসক্লেইমার অফ ওপিনিয়ন মানে হচ্ছে কি আপনি কোনো ওপিনিয়নই দেন নাই, যেহেতু আমি কোনো কিছু পাই নাই, সে আমাকে সবকিছু দেখায় নাই, ঢুকতে দেয় নাই, যেতে দেয় নাই, তার মানে আমি এখানে কোনো ওপিনিয়নই দিতে চাইতেছি না। বোঝা গেছে? আর জি যদি ওই জিনিসটা ম্যাসিভ লেভেলের হয় এবং সে যদি স্বীকার না করে এবং সে ইমিডিয়েট স্টেপ নেয়, তো স্বীকার না করলে তো ইমিডিয়েট স্টেপ নিবেই না, তাই না? তো তাহলে আমরা ডিসক্লেমার অথবা অ্যাডভার্স এই দুইটার ক্ষেত্রে ডিপেন্ড করতেছে। ডিসক্লেমার হচ্ছে সেটা আপনার ঢুকতেই দেয় নাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখতেই দেয় না, এই জায়গায় আপনি ডিসক্লেমার দিবেন যদি সেটা পারভেসিভ হয়। আর যদি সেটা আপনার পারভেসিভ হয় কিন্তু এখানে আপনাকে ঢুকতে দিচ্ছে, প্রচুর পরিমাণ নন কমপ্লায়েন্স আছে, সে বলতেছে না এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে, এই তখন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডভার্স দিবেন। তার মানে এখানে যদি আমরা ওপিনিয়ন প্যারাগ্রাফে চলে যাচ্ছি মানে একদম 4:13 চলে গেছি, যদি আপনি বলছেন এটার কারণে আমাকে ওই জায়গায় যেতে হয়েছে, মানে প্রশ্নটা অনেকটা এরকম ছিল। আমি কি ক্লিয়ার? হ্যালো, জি জি ওকে, বাকিরা কি ক্লিয়ার? ভাই, এখানে আরো কয়েকটা ফলো আপ কোয়েশ্চেন আছে। বলেন। আচ্ছা, এখন সাপোজ যে আপনি এগুলি সব রিপোর্ট করলেন, ম্যানেজমেন্ট হুম রিপোর্টেও ঢুকালেন, এবং কিছু হুম ম্যাটেরিয়াল ইস্যু আপনি অডিট রিপোর্টেও ঢুকাইলেন। হুম এখন একটা ড্রাফট রিপোর্ট করে আপনার ফার্মে গিয়ে আপনার যে সুপিরিয়র, হুম লেটস সে যে আপনার সুপারভাইজার বা যে এনগেজমেন্ট পার্টনার, ও বলছে
যে এটা তো আসলে অ্যাকাউন্টস এর সাথে রিলেটেড না, এটা তো কমপ্লায়েন্স ইস্যু, এটা পুরোপুরি আলাদা জিনিস, এগুলি ফেলে দিতে, তখন কি করবেন? মানে ওনারা ছেড়ে দিছে, তখন আপনি কি করবেন? মানে হ্যাঁ, আপনার আপনার সুপিরিয়র superior এবং ছেড়ে দিছে। এনগেজমেন্ট পার্টনার বলতেছে যে ছেড়ে দিতে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসলে সত্যি বলতে কি আরো একটা কথা বলি, এই যে এটা আসলে এটা বলাটা এখানে ঠিক হবে না, কজ আমি হচ্ছি সিএ তে থাকা বিলং করা একজন লোক। তো কেন বলতেছি কথাটা, ধরেন রিসেন্টলি একটা বিষয়ে কথা আসতেছে না যে সিএ ভার্সেস সিএম, এগুলা নিয়ে অনেক কথা হচ্ছে, তাই না? জি হচ্ছে না? এখন ধরেন আজকে যদি আমি আপনাদেরকে বলি যে ভাই, মানে আমি পুরো নিউট্রাল, মানে আমি এই জায়গায় পুরো নিউট্রাল, হ্যাঁ, সেটা থেকে একটা কথা যদি আমি বলি যে ভাই সার্টিফিকেট, ধরেন অনেকে বলে যে সার্টিফিকেট লেভেল আন্দাজেই পাস করে ফেলে, আমি না পড়ি পাস করছি, অনেকে বলে না, বলে? জি বলে না। বলেন। হ্যাঁ, এখন এবার ধরেন, এখন যদি আবার এই কথাটা যদি আমি বলি যে একজন সিএম এ সে এতগুলো এক্সেমশন পাইছে, তখনই আবার তারা বলবে যে ওমা তারা কি পাস করছে নি, এটা পাস করতে কষ্ট আছে। তো আলটিমেটলি কি দাঁড়াইতেছে, আপনি দুই জায়গায় দুইটা কথা বলতেছেন না, মানে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে এমন যে এই ক্ষেত্রে এই কথাটা আমি কেন বললাম, ধরেন একটা প্রতিষ্ঠানের অডিটের জন্য যদি কোনো ভুলভাল ওপিনিয়ন দেয়, এটা রেসপন্সিবিলিটি কার জানেন? যে পার্টনারের। পার্টনারের। তো দ্যাট মিন যদি পার্টনার নিজ থেকে যদি বলে যে আমি ছেড়ে দিছি, তাহলে এক্ষেত্রে আপনার কি করণীয় হইতে পারে? তবে আপনি যদি কোনো কর্পোরেট এমপ্লয়ি হন, সেটা নিয়ে আমাদের বইতে লিখা আছে, সার্টিফিকেট লেভেলের বইতেও লিখা আছে। যদি আপনি কর্পোরেট এমপ্লয়ি হন কোন একটা জায়গাতে যেখানে আপনি দেখতেছেন এভাবে উল্টাপাল্টা কিছু আছে, তো অ্যাজ এ মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনার কিছু রেসপন্সিবিলিটি থাকে। আপনি এই বিষয়গুলোর জন্য আপনি যেটাকে হুইসেল ব্লোয়িং বলে সেটা করতে পারেন। যদি আপনার মনে করেন এটা তো অনেক বেশি রিস্কি হয়ে যাবে, হুইসেল ব্লোয়িং মানে কি, আপনার নিম্ন স্তরের কিছু সংখ্যক ব্যক্তি মিলে এভাবে রাস্তায় নেমে আন্দোলন না, এটা হচ্ছে গঠনমূলক আকারে প্রতিবাদ করে তোলা, যেটাকে হুইসেল ব্লোয়িং বলে। ফর এক্সাম্পল, এই যে ধরেন দেশের মধ্যে যখন এইগুলা হইতেছিল, ছাত্র মারামারি হইতেছিল, তখন আমরা সবাই লাল রঙের প্রোফাইল পিকচার দিছি। এর কিছুদিন পরে সবাই এক লিখে প্রোফাইল পিকচার দিছি। তার পরবর্তীতে ধরেন এবার এটা তো হচ্ছে দেশের বেলায় গেল, তো ফার্মের বেলা আপনি যদি বলেন ভাই ফার্মে আমি কি প্রোফাইল পিকচার দিব, তো এখানে তো আমার সবার সাথে অ্যাডও নাই। এটাতে কি করতে পারেন, ধরেন কথার কথা আপনি ফার্মে গেছেন, কাজই করতেছেন, কিন্তু সবাই মিলে ডিসাইড করলেন যে আজকে ধরেন আমি বলে দিলাম যে বাংলাদেশের যে সকল ফার্মগুলা ঠিকঠাক মতো টাকা পয়সা দিচ্ছে না, তারা সবাই মিলে এটার জন্য প্রতিবাদী হয়ে ওঠেন। এটার জন্য আপনারা কি করতে পারেন, কালকে দুপুর 1টা বাজে লাঞ্চ তো হচ্ছে 1:15 বা 1টাতে হয়, বা 12:30 থেকে লাঞ্চের পূর্ব পর্যন্ত সবাই সবার কাঁধের উপরে লাল রঙের একটা রুমাল রাখবেন। এটাই এক ধরনের হুইসেল ব্লোয়িং, ঠিক আছে? তার মানে হুইসেল ব্লোয়িং, তখন সবাই বলবে যে কি হইলো, আমাদের ফার্মে সবাই লাল রঙের রুমাল রাখছে কেন, প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে আলোচনা হবে, এটা সামনে উঠে আসবে। বুঝতে পারছেন? সো আমাদের এখানে কি করতে হবে, যেটা আপনি বললেন যে ধরেন যদি ওই জায়গাটাতে আপনি থাকেন, তাহলে এক্ষেত্রে আপনার কিছু করার নাই, এখানে উপরের দিকে যা হয়েছে তা। কিন্তু আপনি যদি একজন কর্পোরেট এমপ্লয়ি হন, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে বিষয়টা আইসিবি কে জানাইতে পারেন, লিগ্যাল অ্যাডভাইস দিতে পারেন। যদি কোনো কিছুতে কাজ না হয়, তাহলে আপনি সিম্পলি ওই জায়গায় চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে পারেন। দ্যাটস ইট, ঠিক আছে? জি জি ওকে। আচ্ছা, এখানে আমি উইল বি আপডেটেড লিখছি, এখানে পাই এর যে বিষয়টা মেনশন করা আছে, এটা মেবি একটু চেঞ্জ হয়েছে, কেমন, এটা আপনার সার্কুলার থেকে একটু দেখে নিন, ঠিক আছে? পাই এর যে বিষয়টা, এটা যখন তোলা হয়েছিল তখন ছিল আর কি যে লাস্ট অ্যানুয়াল রেভিনিউ টু দ্য এক্সটেন্ট অফ 5 কোটি টাকা। পাই মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া। সাইফ জুনিয়র ভাইয়ের যে প্রশ্নটা ছিল, আপনার অ্যান্সারটা একেবারে পারফেক্ট হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে প্রথমে সাইফ জুনিয়র ভাই ওনার যে স্ট্যান্ডটা আছে, ওনার ওই স্ট্যান্ডটা নিয়ে ওই এভাবে লিগ্যাল সাইড এবং অন্যান্য সাইড গুলোতে যাওয়ার আগে, যেভাবে প্রতিবাদের কথা বললাম আমরা, হুইসেল ব্লোয়িং এর কথা বললাম, যাওয়ার আগে উনার আর্গুমেন্টটা নিয়ে যেই প্রিন্সিপাল অথবা যেই সিইওর সাথে উনার, সিনিয়র আছে, ওনার সাথে ডিসকাস করা উচিত। হ্যাঁ উনার সাথে ডিসকাস করে এটাকে আগে দেখা উচিত যে আসলে উনার মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে কিনা, যে সিনিয়র এটা বলছে অথবা যে এটা তোমার দায়িত্বে পড়ে না। সাহেব জুনিয়র ভাই যদি তার প্রপার ডকুমেন্ট গুলো শো করে বলতে পারে যে এটা আসলে আমাদের দেখা উচিত, তাহলে আমার মনে হয় উনি এগ্রি করবে। তখন যদি এগ্রি না করে, তখন সেকেন্ড টাইম আপনার যে প্রসেসটা বললেন আমি সেটাতে যাওয়া অ্যাকচুয়ালি উচিত। কনসিডারিং দিস, যে আমি ধরে নিলাম যে ভাই অলরেডি কথা বলছে, এখানে ঘাপলা আছে ভাই শিওর, তাই আমি ওইটা বলছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি ট্রু, মানে এখানে বিষয়টা এমন হবে যে হ্যাঁ
প্রথম হচ্ছে আপনি নিজে কথা বলে দেখবেন, হয়তো আপনার মনে হইতেছে পার্টনার ছেড়ে দিছে, কোনো ভিতরে কোনো উল্টাপাল্টা জিনিস আছে, এটা আসলে না হইতে পারে, আপনার বোঝার ভুলও হইতে পারে। মানে লিখার বেলা এটাই লিখতে হবে যে হ্যাঁ আমাদের আবার সেটা হচ্ছে রিচেক করা উচিত, পার্টনারের সাথে বসা উচিত বা সিনিয়রের সাথে বসা উচিত। তারপরও যদি আপনার মনে হয় যে না আসলে ওনাদের এখানে নন কমপ্লায়েন্স হচ্ছে কিন্তু ওনারা ছেড়ে দিচ্ছেন, তাহলে হচ্ছে আপনি এই যে আমি যে স্টেপটা বলছি এটা করা উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া পার্টিসিপেট করার জন্য। ক্লিয়ার সবাই? জি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে ICAB firm carrying out audit work have been subject to regulatory inspection from time to time. সো কিছু সময় পর পর রেগুলেটরি ইন্সপেকশনে যায়, এটা আমরা সবাই জানি। অ্যান্ড ICAB ইজ রেসপন্সিবল ফর ক্যারিং আউট রেগুলেটরি রিভিউ অফ লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানি অডিট, এবং লিস্টেড নন লিস্টেড সব জায়গাতে রিভিউ হয়, রেগুলেটরি রিভিউ। অডিট অফ পাবলিক, আপনি যখন বলে যে তার কোন একটা ফার্মে গিয়ে অডিট ফাইল চেক করতে বলে, তো অডিট ফাইল চেক করতেছে মানে কি, ওই কোম্পানিরই তো ফাইল চেক করতেছে, তাই না? জি। হ্যাঁ, এরপর হচ্ছে যে অডিট অফ পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজ আর রিভিউড বাই দ্য টিম অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। পাবলিক ইন্টারেস্ট এন্টিটির বেলায় সেটা এফআরসির টিম দ্বারা রিভিউ করা হয়। এবার এফআরসির এই যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটার জন্য এখানে নিচে দেওয়া হয়েছে আর কি। এটা আগের তোলা জিনিসপত্র, এখন আই গেস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো আপনারা একটু সার্কুলার থেকে দেখবেন। তো এখানে বিষয়টা হচ্ছে এমন যে একটা অ্যানুয়াল রিভিউর কথা বলা থাকে, যদি 5 কোটি টাকা এক্সটেন্ড করতো, যখন থেকে আমি নিছিলাম এই বিষয়টা, তো সেখানে হচ্ছে 5 কোটি টাকা এক্সটেন্ড করতো যখন, এবং 3 কোটি টাকার টোটাল অ্যাসেট থাকলে, এবং টোটাল লাইবিলিটি মানে অর্থাৎ ওনার সিকিউরিটি বাদ দিয়ে লাইবিলিটির পরিমাণ যদি 1 কোটি টাকা হইতো মিনিমাম, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি পাই ধরতে পারতেন। ঠিক আছে, তো এই জিনিসগুলা একটু কষ্ট করে সার্কুলার থেকে দেখে নেবেন যে এক্স্যাক্টলি এখনো এটাই আছে কিনা। ওকে, এরপরে আসেন all members of ICB hold a practicing certificate. প্র্যাকটিসিং সার্টিফিকেট কাকে বলে? আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইছেন, দ্যাট মিনস এটা না যে আপনি অডিট করতে পারবেন। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরবর্তীতে আপনাকে সিওপি নিতে হবে, যেটাকে বলে সার্টিফিকেট অফ প্র্যাকটিস। ওইটাকেই প্র্যাকটিসিং সার্টিফিকেট বলে। ওইটা পাওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আদারওয়াইজ আপনি একজন কর্পোরেট এমপ্লয়ি হিসেবে সার্ভিস দিতে পারবেন, কিন্তু ডিরেক্ট প্র্যাকটিস করতে পারবেন না। তাহলে আমরা কি বললাম? ডিরেক্ট প্র্যাকটিস করতে হলে কি লাগবে? প্র্যাকটিসিং সার্টিফিকেট, মানে যেটাকে আমরা বলি সিওপি। সিওপি, সার্টিফিকেট অফ প্র্যাকটিস। ওকে, এরপর হচ্ছে যে অডিট ফেইলিয়ার্স রিভিলড বাই সাচ ভিজিট মে রেজাল্ট ইন ডিসিপ্লিনারি অ্যাকশন। যদি এগুলাতে কোনো ফেলিয়ার হয় তাহলে সেক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে, বিং টেকেন এগেইনস্ট দ্য ফার্মের এগেইনস্টে। দিস ক্যান লিড টু ফাইন, হতে পারে সেখানে জরিমানা করা হবে। আচ্ছা, এগুলো দাগ হতে হবে। তাহলে হচ্ছে অডিট ফেইলিয়ার revealed by such visit may result in disciplinary action being taken against firm. This can lead to fine or possibly suspension of the firm's authorization to carry out audit. তাহলে এখানে জরিমানা করতে পারে অথবা সাসপেন্ড করতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওই যে আমরা যে মাঝে মাঝে শুনি না যে ওনার ডিবিসি ব্লক করে দিয়েছে, এর ডিবিসি ব্লক করে দিয়েছে, ওর ডিবিসি ব্লক করে দিয়েছে, এগুলো আর কি। ঠিক আছে, এগুলাই হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন। দি কনসিকুয়েন্সেস অফ, ভাই এটার বলেন। জন্য আমরা সবাই যদি যে আমাদের আইসিবির ওয়েবসাইটে অ্যাকাউন্টেন্ট নামে একটা বুলেটিন আছে, সেই বুলেটিনটার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখবো যে আমরা কোয়ার্টারলি যে পাবলিশনটা হয় সেখানে এই ধরনের যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তাদের রিজন সহ এবং কি কি কারণে তাকে সাসপেন্ড করা হইতেছে সবগুলো ব্যাখ্যা সহ একটা টেবিল দেওয়া থাকে। তো আমাদের যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আছে আমরা এটা হেল্প নিতে পারি। জি ভাইয়া, থ্যাংক ইউ। তো অলরেডি আপনারা সবাই জেনেছেন যেটা হচ্ছে কোন কোন কারণে এটা করে। এটা সম্পর্কে জানতে চাইলে আপনি ওই টেবিলের থেকে বা ওই বুলেটিন থেকে বিষয়বস্তুগুলোকে দিতে পারেন। তবে খুবই ভালো একটা কথা বলছেন ভাইয়া, যেটা কিনা আপনার কর্পোরেট রিপোর্টিং এর জন্য খুবই দরকার হবে অ্যাডভান্স লেভেলে। তবে আশা করি এই লেভেলে দরকার হবে না। তবে থ্যাংক ইউ সো মাচ আগে থেকেই এটা বলে দেওয়ার জন্য। মানে এটা এটা 100% শিওর অ্যাডভান্স লেভেলের কর্পোরেট রিপোর্টিং এ লাগবে। ঠিক আছে, যেটার কথা ভাইয়া বলছে 100% শিওর। বাট এই মুহূর্তে হয়তো বা নাও লাগতে পারে, কিন্তু যদি বলা তো যায় না, কোনো কারণে প্রশ্ন কঠিন করে দিল, তো বলার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার হচ্ছে যে আর যত বেশি আমরা জানবো আমাদের জন্যই বেটার। ওকে, দ্য কনসিকুয়েন্সেস অফ ফেইলিয়ার ক্যান বি ক্যাটাস্ট্রফিক। হতে পারে যে এটার জন্য যে পরিণতিটা সেটা অনেক বড় ধরনের হতে পারে। উইথ মেজর অডিট ফার্ম হ্যাভিং কলাপসড ইন দ্য পাস্ট
ইন দ্য ওয়েক অফ অডিট ফেইলিয়ার। তার মানে এখানে হইতে পারে যে এটার জন্য কনসিকুয়েন্সেস অনেক ভয়াবহ। উদাহরণ হিসেবে তারা এনরন অ্যাফেয়ারের কথা বলছে। এনরন অ্যাফেয়ার কি, আমরা এখন যেমন বিগ 4 বলি, পূর্বে বিগ 5 ছিল। ওই বিগ 5 এর মধ্যে যেটা অডিটর ছিল টপ, মানে এখন আমরা টপের মধ্যে ওয়ার্ল্ডে সেটা টপ ফার্ম কোনটা জানেন? ওয়ার্ল্ড ওয়াইড টপ ফার্ম কোনটা বলেন তো? মানে বর্তমানে কাউন্ট করা হয় ওয়ার্ল্ড ওয়াইড টপ ফার্ম কোনটাকে? হ্যাঁ, ডেলয়েট। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে কেপিএমজি কি ধরা হয় আর কি, কিন্তু এমনিতে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ডেলয়েট। ঠিক আছে, তো তাহলে পূর্বে যেটা টপ ফার্ম ছিল এটা ছিল হচ্ছে আর্থার অ্যান্ডারসন। ঠিক আছে, তো আর্থার অ্যান্ডারসন একটা কোম্পানিকে অডিট করতে গেছে যেটার নাম ছিল হচ্ছে এনরন। তো ওই এনরনে আর্থার অ্যান্ডারসনের প্রায় ধরেন একটা কোম্পানি, ধরেন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম, উনি একটা প্রতিষ্ঠানে অডিট করতে গেছে। এছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান আছে। এখন আর্থার অ্যান্ডারসন এমন একটা এনরন এমন একটা কোম্পানি ছিল যেটা আর্থার অ্যান্ডারসনের মেজরিটি অফ দ্য টোটাল রেভিনিউকে ক্যাপচার করতো। হতে পারে সেটা মোর দেন 25%। তার মানে ধরেন আর্থার অ্যান্ডারসনের যদি 100 ক্লায়েন্ট থাকতো, 99টা ক্লায়েন্ট মিলে, আমি ধরে নিলাম, বাট আমার ওই পার্সেন্টেজটা পুরোপুরি মনে নাই, বাট জাস্ট ধরে নেওয়ার জন্য বলা, 99টা ক্লায়েন্ট মিলে যদি দিত 75%, একটা ক্লায়েন্ট শুধু এনরন, ওইটার থেকেই উনি পুরা বছরে, মানে ওই আর্থার অ্যান্ডারসন পুরা বছরে রেভিনিউ জেনারেট করতো 25% ধরেন। তার মানে কি, এখানে মারাত্মক লেভেলের সেলফ ইন্টারেস্ট রেট থাকতে পারে, তাই না? যেহেতু একটা ক্লায়েন্ট থেকে হিউজ পরিমাণ টাকা জেনারেট করতে পারতেছে, দ্যাট মিনস এখানে অনেক কিছু আছে নজরআন্দাজ করতে পারে। লাইক যে হ্যাঁ এখানে প্রবলেম আছে, থাক ছেড়ে দিই, এখানে ওই প্রবলেম আছে, থাক ছেড়ে দিই। যেহেতু যদি কোনো কারণে ওনার কথা মেনে না নেয়, তাহলে পরবর্তীতে যদি একে অডিটর থেকে বাদ দিয়ে দেয়, তাহলে তো একটা প্রতিষ্ঠানের যদি টোটাল হয় ধরেন 100 কোটি টাকা, তাহলে ধরেন 100 কোটি টাকার মধ্যে 25 কোটি টাকা গায়েব হয়ে যাবে। কারণ কি, 25 কোটি টাকার ক্লায়েন্ট চলে যাবে, তাই না? এটার জন্য বর্তমানে মানে এটাও বলা হয়েছে যে আপনি একটা নির্দিষ্ট আপনার টোটাল রেভিনিউর পার্সেন্টেজকে যদি কোনো একটা ফার্ম ক্রস করে ফেলে, তাহলে ওই জায়গায় একদম পুরোপুরি সেফগার্ড সবকিছু আছে কিনা ওইটা দেখেই হচ্ছে আপনাকে অডিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ সেটা অ্যাকসেপ্ট করার দরকার নেই। এটা বলা আছে বর্তমান বইতে বা বর্তমান ম্যানুয়ালে, আমরা এটা পাবো, সামনের দিকে আছে। এবং এটা নিয়ে মোস্ট প্রবাবলি গতবারের আগের বার বা এরকম কোনোবার প্রশ্ন আসছেও বটে। তো কোথায় ছিলাম আমি? ফেইলিয়ার। আচ্ছা, ফেইলিয়ার থেকে এতগুলা কথাই গেছি। তার মানে হচ্ছে যে এই কারণে আপনার আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো ধরনের সিচুয়েশন যেন ক্রিয়েট না হয় যে যেটা কনসিকুয়েন্সেস প্রতিষ্ঠানও ধ্বংস হইতে পারে, শেয়ার বাজারও প্রবলেম হইতে পারে, কোম্পানির তো আছেই, আর সাথে স্টেক হোল্ডারদেরও প্রবলেম হইতে পারে। তাই এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আসুন অ্যাপ্রোচ টু কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখান থেকে গতবার প্রশ্ন আসে নাই, ISQM 1 2, হ্যাঁ এগুলা থেকে খুব একটা গতবার আসে নাই, বাট এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, মানে আপকামিং যে এক্সাম আছে সেখানে। তো তাহলে কি, ISQM 1 কোয়ালিটি ম্যানেজমেন্ট ফর ফার্মস দ্যাট পারফর্ম অডিট অর রিভিউ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর আদার অ্যাসুরেন্স অর রিলেটেড সার্ভিস এঙ্গেজমেন্ট। তাহলে এটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট করা, যেটা কিনা আদার যারা আছে তাদের জন্য। ISQM 2 হচ্ছে কোয়ালিটি এঙ্গেজমেন্ট কোয়ালিটি রিভিউ, এটা হচ্ছে রিভিউর জন্য। তাহলে প্রথমটা ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিষয়ে, রিভিউ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, আর পরেরটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট কোয়ালিটি রিভিউ এর জন্য, ISQM 2। এবার আইসা 202 হচ্ছে কি, কোয়ালিটি কন্ট্রোল ফর অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোয়ালিটি 220 220 সরি 220, হ্যাঁ আইসা 320, হ্যাঁ সরি ওকে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি আজকে একটা কথা বলি শুনেন, মানে আজকে বলতে সবার উদ্দেশ্যে বলতেছি। আমাদের এখানে, আমি এখন নাম বলবো না, আগামীবার পুরা ওনার নাম সহ বলবো। আমাদের এখানে একজন ব্যক্তি বলতে বড় ভাইয়া, সিনিয়র ভাইয়া, আমি কখনো চিন্তাই করি নাই ওনার এটা আসবে না, মানে ওনার অডিট আসবে না, এটা আমি চিন্তাই করি নাই, মানে চিন্তাই করি না, এক কথা চিন্তার বাইরে ছিল। তো উনি যে কি পরিমাণে অ্যাটেন্টিভ, ওনার সিরিয়াস, এটা ওনার অ্যাপ্রোচে বোঝা যাইতো, যেটা বর্তমানে যারা কথাবার্তা বলে তাদের অ্যাপ্রোচেও বোঝা যায়। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা যারা কোনো কথাবার্তা বলেন না, সো ওনাদের জন্য আমার এক সাগর সমবেদনা, কারণ আপনাদেরকে অ্যাসেস করা যায় না যে আপনারা পারবেন কিনা। আমাদের একটা ক্ষেত্রে, ওই যে গতকালকের ক্লাসে আমি বলছিলাম যে
আমি একটা খাতা দেখাবো, তো আজকে আর এটা দেখাচ্ছি না, আগামীকালকে দেখাবো, 2টা খাতা দেখাবো। কেমন? কেন দেখাবো বলছি? অডিটেরই খাতা দেখানো হবে, 2টা খাতা। আমাদের এখানে মক টেস্টের 2টা খাতা দেখানো হবে। কেন দেখানো হবে? এটা দেখানোর মূল কারণ যে ভাইয়া আপনাদেরকে বলছিল, আমাদের সাব্বির হক এসিএ ভাইয়া, যে আপনাকে 60% লিখতে হবে, 40% পড়তে হবে। এটা কেন? কারণ আপনি অনেক কিছু জেনেও লিখে আসতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। তাই আপনার 60% লিখতে হবে। এবার আপনি যদি বলেন যে ভাই যে 40% পড়ার কথা বলছে না, এই 40%-এর ভিতরে আবার আমি যদি বলি 100%ই পড়তে হবে। এখন আপনি যদি ধরেন লেখার বেলা 60%, আপনি ধরেন আপনি লেখাকে টোটাল এই জিনিসটাকে 40% রিডিং, 60% রাইটিং এ অডিটকে ভাগ করছেন। কেমন? এখন আপনি 60% রাইটিং যেটা, এটাতে আপনি 100% করছেন, পুরো এফোর্ট দিচ্ছেন। 40% আপনার রিডিং যেটা, এখানে আপনি চিন্তা করলেন যে ভাইয়া যেহেতু 40% দিছে, তার মানে রিডিং এ কম, তাইলে আমি এটার মধ্যে আমি 30% দিই, কিন্তু আপনি রাইটিং এ 100% দিচ্ছেন। তার মানে কি দাঁড়াইলো? আপনি তো কন্টেন্টই জানেন না। তো আপনার যদি কন্টেন্ট যদি না জানেন, আপনার লেখা বারুদ হয়েও কোনো লাভ নাই। তো তার মানে 2টা কারণে পাস না আসার সম্ভাবনা আছে। কি কি? এক হচ্ছে আমি কন্টেন্টই জানি না, আমি লেখমুটা কি, এটা হচ্ছে বিষয়। তার মানে এই 40%-এর মধ্যে আবার এটাকে আমি যদি ভাগ করি, এটার 100% আমাকে নিশ্চিত করতে হবে। আবার এই 60%-এরও লেখা আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ অনেকে হচ্ছে জানে কিন্তু লিখে আসতে পারতেছে না, পাস করতেছে না। অনেকে আছে যে জানে কিন্তু লিখাটা একদম, যেটাকে বলে ধরেন আমার হাতের লেখা তো দেখছেন যে কি অবস্থা, এরকম অবস্থায় লিখতেছে, পাস করতেছে না। আবার অনেকে আছে, এটা হচ্ছে এক ধরনের ব্যক্তি। আর অনেকে আছে সে জানেই না, সে উল্টাপাল্টা লিখে, কিন্তু সে মানে লিখে সবকিছু ভরায় ফেলছে, সব পুড়ে ফেলছে, তাহলেও সে পাস করতেছে না। তাহলে আমাদের পাস না করার অনেকগুলো রিজন আছে, অনেকগুলা। জাস্ট এটার মধ্যে কিছু কথা এখন বললাম। আচ্ছা আসেন, এবার হচ্ছে অবজেক্টিভ অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট রিকোয়ার এ রিস্ক বেসড অ্যাপ্রোচ। তো আমাকে এখানে রিস্ক বেসড অ্যাপ্রোচ নিতে হবে, যে আমার কোথায় কি রিস্ক আছে না আছে এটা আগে দেখতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। আপনারা গতকালকে ভাইয়া ক্লাসে একটা বলছিল অ্যাসার্শন, আমরা অনেকে হয়তো অ্যাসার্শন, এটা আমাদের প্রফেশনাল লেভেলের বইতে কিন্তু নাই। ভাইয়া বলছিল যে 5টা অ্যাসার্শনের কথা বলছে। আমরা অনেকেই জানি না যে অ্যাসার্শন গুলা কি কি, কিন্তু এগুলা সব সার্টিফিকেট লেভেলের বইতে আছে। হ্যাঁ, তো এখানে অনেক কিছু আছে যেটা আপনার সার্টিফিকেট লেভেলের বই থেকে পরীক্ষা আসতেছে, বাট আমরা চিন্তা করতেছি ও মা এটা তো বাচ্চাদের পড়া, আমরা আগে পড়ে পাশ করে ফেলছি, আর তো এগুলোর দরকার নাই। বাট এটা ফলস, আপনার এটারও দরকার আছে। এবার আসেন, তো কেন এই কথাটা বললাম, অনেক কিছু এখন সার্টিফিকেট লেভেল আমরা ফেরত যাব তাই। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট রিকোয়ার্স এ রিস্ক বেসড অ্যাপ্রোচ আর অবজেক্টিভ রিলেট টু হাউ দা এঙ্গেজমেন্ট টিম শুড অ্যাক্ট এন্ড হোয়াট দে নিড টু ডেলিভার। তাহলে আমার অবজেক্টিভস এর মধ্যে অবশ্যই আছে যে এঙ্গেজমেন্ট টিম কিভাবে কাজ করবে, এবং তারা ওই কাজ করার পরবর্তীতে যে বিষয়বস্তুগুলো তাদের সামনে আসবে সেটা কিভাবে ডেলিভারি দিবে। এবার আসুন, দ্য কোয়ালিটি অবজেক্টিভস আর দ্য ফার্ম and the personnel fulfill their responsibilities in accordance with, আমার লাইনগুলা বলার সাথে সাথে দাগান। হ্যাঁ, farm and its personnel fulfill their responsibilities in accordance with professional standard and applicable legal and regulatory requirement and conduct engagement in accordance with such standard and requirement. Engagement report issued by the firm or engagement partner are appropriate in the circumstances. এবার আসুন, সিস্টেম অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। The SOQM is the mean by which objective of quality management are achieved. এটা হচ্ছে এমন একটা বিষয় যেটার উপর ভিত্তি করে, মানে এটা পালন করা মানে হচ্ছে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্টের অবজেক্টিভ গুলা নিশ্চিত করা গেছে। রেসপন্সিবিলিটি ফর SOQM need to be assigned to appropriate individual. এটা আপনি রাখছেন কিন্তু সঠিক ইন্ডিভিজুয়ালের হাতে দায়িত্ব দেন নাই, তাহলে হবে না। সেই কারণে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিভিজুয়ালের কাছে দায়িত্ব দিতে হবে উইদিন দ্য ফার্মের ভেতরে। দি SOQM কনসিস্ট অফ এ নাম্বার অফ কম্পোনেন্ট। তাহলে এটা অনেকগুলা কম্পোনেন্টের উপরে এই জিনিসটা গঠিত হয়, হুইচ আর কভার্ড বাই ISQM1, যেটা ISQM1 এ বলা আছে। এবার ISQM1 ডিফাইন দ্য SOQM অ্যাজ ফলোজ। ISQM এ কি বলছে? সিস্টেম অফ কোয়ালিটি ম্যানেজমেন্টটা হচ্ছে এ সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেড এন্ড অপারেটেড বাই এ ফার্ম to provide the firm with reasonable assurance that the firm and its personnel fulfill their responsibilities in accordance with professional standard and applicable legal and regulatory requirement, and
কন্ডাক্ট এঙ্গেজমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সাচ স্ট্যান্ডার্ড এন্ড রিকোয়ারমেন্ট, যে ফার্মের যা কিছু আছে ওরা সব স্ট্যান্ডার্ড মেনে রুলস মেনে করতেছে। এঙ্গেজমেন্ট রিপোর্ট ইস্যুড বাই দ্য ফার্ম অর এঙ্গেজমেন্ট পার্টনার আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য সার্কামস্ট্যান্সেস, তাহলে যেটা ইস্যু করা হয়েছে সেটা অবশ্যই সঠিক সকল পরিস্থিতি বিবেচনা করে। ওই সার্কামস্ট্যান্সেস বলতে কিসের ভিত্তিতে তাহলে আমরা রিপোর্টটা দিচ্ছি? আমরা যে রিপোর্ট দিচ্ছি সেটা কিসের উপর ভিত্তি করে দেই? এভিডেন্সের উপর। কোন এভিডেন্স? সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। ঠিক আছে, দুইটা শব্দই উল্লেখ করতে হবে, একটা হচ্ছে সাফিসিয়েন্ট, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এবার আসুন, দা ফার্মস ম্যানেজিং পার্টনার অর ইকুইভ্যালেন্ট ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দা এসওকিউএম, তার মানে হচ্ছে ফার্মের যে ম্যানেজিং পার্টনার উনি এসওকিউএম এর জন্য রেসপন্সিবল ব্যক্তি, বাট অপারেশনাল রেসপন্সিবিলিটি মে বি ডেলিগেটেড, কিন্তু যে মানে নিচের দিকে যে মানে উনি তো টোটালি রেসপন্সিবল, অ্যাজ এ হোল রেসপন্সিবল, কিন্তু ওনার যে দায়িত্বগুলো আছে এগুলো তো সব উনি করবে না, তো এটা ডেলিগেট করার মাধ্যমে অন্যান্যদের দিয়ে করাবে। The farm needs to explicitly assign the responsibility to individual within the farm, এটা অবশ্যই ফার্মের ভিতরের লোকজনকে দিবে, বাইরের লোকজনকে তো আর দিবে না। যদি দেয় সেটা সেক্ষেত্রে একটা নির্দিষ্ট এগ্রিমেন্ট করে দেন হচ্ছে এটা দিবে। ধরেন আমরা যে ইন্ডাস্ট্রি এক্সপার্টের কথা বলছি, ইন্ডাস্ট্রি ইনসাইডারের কথা বলছি, এগুলা তো আর আমরা চুজ করে একজন আসবে আর তারাতে দিয়ে দিব, বিষয়টা এমন না। তার সাথে আমার এগ্রিমেন্ট হবে, তার সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা হবে, দেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা তাকে এটা দিব। ওকে, এখানে অনেকগুলা কম্পোনেন্ট আছে, 8টা কম্পোনেন্ট আছে। হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। আচ্ছা, এখানে যেটা বললো যে দ্য ফার্ম উইথ দ্য রিজনেবল অ্যাসুরেন্স দেন, তো এটা এই যে পয়েন্টগুলি বললেন, 3টা পয়েন্ট, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রফেশনাল স্ট্যান্ডার্ড, অ্যাপ্লিকেবল লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, কন্ডাক্ট এঙ্গেজমেন্ট ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্যান্ডার্ড। এটা এখানে উপরে যখন ডেফিনেশন দিল তখন এটা আসলে এই অ্যাসুরেন্সটা কি কেউ কাউকে দেয় না, এটা ইনবিল থাকতে হবে যে যারা আচ্ছা আপনি কোন জায়গায় আছি আমার একটু আবার বলেন ভাইয়া। যেখানে শেষ করলাম আমরা ডেফিনিশনের এখানে দ্য ফার্ম উইথ রিজনেবল অ্যাসুরেন্স দেয়, যেটা আপনার ব্লু কালার আছে, এই যে এখানে হ্যাঁ গ্রিন কালার, দ্য ফার্ম হ্যাঁ গ্রিন কালার আছে, উইথ দ্য রিজনেবল অ্যাসুরেন্স দ্যাট বলে আমরা এতে 3টা পয়েন্ট বললাম, আর বিতে এঙ্গেজমেন্ট রিকোয়ার্ড ইস্যু টু দ্য ফার্ম এঙ্গেজমেন্ট পার্টনার বললাম। 3টা আমি বলছি, আমার দাগানো আছে 3টা, আপনি ওখানে লিখছেন আন্ডারলাইন করার। আমি আবার বলি, in accordance with the professional standard, applicable legal and regulatory requirements, and conduct engagement in accordance with the such standards and requirements. এই 3টা প্লাস হচ্ছে নিচে এঙ্গেজমেন্ট রিপোর্টস। অ্যাকচুয়ালি এটা তো ইনবিল্ট থাকবে, মানে যে অ্যাসুরেন্স প্রোভাইডার তার থাকবে, কিন্তু কেউ তো কাউকে। আচ্ছা, এটা কি আমার এখানে দাগানো আছে? না আমি একটু দাগাই নিতে হবে। আছে 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 আছে, এই যে আপনার এই প্যারাটাই, যে প্যারাটা, এই যে ডেফিনেশন লেখার পরে যে প্যারাটা, এই যে এখানে। আচ্ছা এখানে রিজনেবল অ্যাসুরেন্স দেয়। আচ্ছা ওকে এই যে লিগ্যালি আছে, বুঝছি এই যে এটা নাম্বার 1 হচ্ছে in accordance with the professional standard, নাম্বার 2 হচ্ছে applicable legal regulatory requirements, নাম্বার 3 হচ্ছে conduct engagement in accordance। আমার কথা হলো যে এগুলি ইনবিল থাকবে যে ইন্স্যুরেন্স প্রোভাইডার, কিন্তু এটা তো কেউ কাউকে দিচ্ছি না আমি, এটা এই ইন্স্যুরেন্সটা তো কেউ কাউকে দেয় না, তাই না? না, এটা তো আলাদা করে বলা হয় না, এটা হচ্ছে ওপিনিয়নের মধ্যে বলা থাকে যে এই অডিটটা করা হয়েছে, এগুলা মেনে এগুলা করে। আপনি দেখবেন মানে আমরা যখন ওপিনিয়ন প্যারাগ্রাফ লেখার আগে আরো কিছু লেখা থাকে না? না, ওখানে তো এটা থাকে বেসিস অফ ওপিনিয়ন। আমি বেসিস অফ ওপিনিয়ন আছে, এটা ছাড়া আমি একটা ওপিনিয়ন রিপোর্ট দেখাই, মানে এটা আলাদা করে আমার এনগেজমেন্টে বলা থাকে না, কিন্তু আমাকে দিতে হয়। মানে আপনার কোশ্চেন তো এটাই যে এটা কি বলা থাকে কিনা। হ্যাঁ, এটা কি কাউকে দেয় কিনা, এটা আলাদা করে বলা থাকে না, কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা এই জিনিসগুলাকে মানে কনসিডার করেই দিচ্ছেন। অর্থাৎ আমি যদি বলছি এটাকে কনসিডার করে দিব, কিন্তু বলা থাকে না, তাই তো? বলা থাকে না, হ্যাঁ এটা ইনবিল্ট, এটা ইনবিল্ট। হ্যাঁ, এটা ইনবিল্ট। মানে বিষয়টা হলো এমন যে আমি যদি বলি যে আমি বিয়ে করব, ধরেন আমি বিয়ে করব, তো আপনি আমার জন্য মেয়ে দেখেন, কথার কথা আমি সাকাওয়াত ভাইকে বললাম যে ভাই আমি বিয়ে করব, আপনি আমার জন্য মেয়ে দেখেন, ঠিক আছে? তাইলে আপনি আমার জন্য মেয়ে দেখেন মানে তো মেয়ে অবশ্যই ভালো, তারপরে ভদ্র, তারপরে এইগুলা করেই দেখবেন, তাই না? আমি যদি বলি নাও দিই, মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আর কি, যে যখন এই জিনিসটা আমরা করি এগুলো ইনবিল্ট থাকে, বলা লাগে না, কিন্তু এগুলো আমাদেরকে কনসিডার করে ওপিনিয়নটা দেয়া লাগে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে এখানে যেটা আছে কম্পোনেন্ট 1 থেকে 8 পর্যন্ত, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? এটা থেকে গতবার প্রশ্ন আসে নাই। তো এই যে কলটা রেকর্ড হচ্ছে বা ক্লাসটা রেকর্ড হচ্ছে, বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে, আগামীবার প্রশ্ন আসলে টের পাইবেন।
ঠিক আছে, এখন যদি যেহেতু প্রশ্ন এখন আগামীবার একটা বানায় না, এটা যদি পরীক্ষার আগের দিন রাতে বলতাম তাহলে আরো বেশি টের পাইতেন। তো অনেক আগে বলে ফেলছি। তো যারা প্রশ্নকর্তা ওনারা করবে কিনা আই ডোন্ট নো, বাট এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক 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 বেশি আপকামিং বারে, বুঝতে পারছেন? সো এটা একটু টাইম নিয়ে বুঝাইতে হবে, এবং আমার মনে হয় এটা অনেক পেজই আছে আমার যতটুকু মনে হয়। দাঁড়া এখানে একটা দাগ দিই, তারপর পিছনে যাই। হ্যাঁ, অনেক কিছু আছে। সো আমি চাইতেছি এটাকে আমি আরেকদিন এক্সটেন্ড করি। লাইক আমাদের 4 চ্যাপ্টার শেষ হয়েছিল মনে হয় 5টা ক্লাসে, হ্যাঁ 4টা চ্যাপ্টার 5টা ক্লাসে শেষ হয়েছে। তো 6 না, আজকে তো হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার, তো এটাকে আমরা 2টা ক্লাসে বিভক্ত করতে চাচ্ছি, ঠিক আছে? মানে এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। সো এটা আমরা নেক্সট ক্লাসের জন্য তুলে দিব, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করবো। ক্লিয়ার? তো একটা রিভিউ জাস্ট নিতে যাচ্ছে, আপনাদের ক্লাস কেমন লাগছে একটু যদি ভালো লাগে একটু কথা বলে যান। যারা রেসপন্স এতক্ষণও করেন নাই তাদের কাছেও জানতে চাচ্ছি। ভাইয়া ক্লাসটা ভালো লাগছে। রেকর্ডের লিংকটা কি দিবেন? কি দিব? রেকর্ড? জি। হ্যাঁ রেকর্ড দিব, এটা রেকর্ড দিব শুধুমাত্র যারা আমাদের এখানে আছেন তারা রেকর্ড পেয়ে যাবেন। হ্যাঁ, আর বাকি যেগুলা আজকের আগে হয়েছে এগুলা রেকর্ড ইউটিউবে পাবেন। আর আমাদের সাথে কারা কারা এনরোল করতে আগ্রহী কিন্তু করেন নাই তারা একটু হাত তোলেন, যারা করছেন তাদের তুলতে হবে না, যারা করেন নাই কিন্তু করতে আগ্রহী তারা একটু হাত তোলেন। ওকে, দুইজন হাত তুলছে না? আর কেউ? আচ্ছা, কারা কারা আমাদের এখানে এনরোলড স্টুডেন্ট মানে পেইড গ্রুপে আছেন তারা একটু হাত তোলেন। এবার তারা একটু হাত তোলেন, ওই 2জন হাত নামায় ফেলেন। পেইড গ্রুপে যারা আছেন তারা একটু হাত তোলেন। কি বলে, পেইড গ্রুপে তো আরো মানুষ আছে। শাখাওয়াত ভাইও তো পেইড গ্রুপে আছেন। কি ভাই আপনি হাত তুলতেছেন না যে? এখানে কে কে আছে আমি দেখি। সাইফ ভাইও তো পেইড গ্রুপে আছেন। পুরবী দাস আপনি পেইড গ্রুপে আছেন না? হ্যাঁ আপনি হাত তুলছেন। আচ্ছা, আমি এখন জিজ্ঞেস করছি কারা কারা অলরেডি পেইড গ্রুপে আছেন। আমি দেখতে চাচ্ছি যে সবাই ক্লাসে জয়েন করতেছে কিনা, এটা দেখার জন্য হাত তুলতে বলছি, যে যারা পেমেন্ট করছেন তারা জয়েন করছেন কিনা এটা দেখার জন্য। 8 জন হাত তুলছে, অনেকে জয়েন করতেছে না। আচ্ছা, প্রথম কথা হইলো ভাই আপনাদের কাছে কি ক্লাস অনেক খারাপ লাগে না? মানুষ জয়েন করে না কেন? পেইড গ্রুপে টাকা পয়সা দিয়ে জয়েন করতেছেন না, এটা তো সবচেয়ে বড় কি বলবো। তার উপর পরীক্ষার রেজাল্ট দিছে, এই মুহূর্তে তো সবাই জয়েন করার দরকার, তাই না? মুস্তাফিজ ভাই নাই ক্লাসে? আচ্ছা যাই হোক। আসি। ও আছেন কই, আপনি হাত তুলছেন? ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি মিঠু নামে আছেন না? আচ্ছা, আর আমার বুঝতে পারছি। আপনার নাম আছে মোস্তাফিজুর রহমান মিঠু নাকি? আচ্ছা ওকে। তো আর কেউ? আচ্ছা এবার আমি হাত নামাচ্ছি, এখানে এরা হচ্ছে পেইড মেম্বার, বাট এখানে কেউই জয়েন করে নাই বলতে গেলে মনে হয় অর্ধেকেরও কম জয়েন করছে আমার মনে হইতেছে। আর এরপর হচ্ছে অর্ধেকেরই কম করছে, মনে হওয়ার কিছু না, অর্ধেকেরই কম করছে। তো বাকি যারা আছেন তাদের মধ্যে তাহলে কারা কারা আমাদের সাথে এনরোল করতে আগ্রহী তাদেরকে বলবো যে আজকে রাতে আমি চেষ্টা করব ইউটিউবে ক্লাসগুলো দিতে। আমি সময় পাচ্ছি না, আজকে চট্টগ্রামে আসছি, কয়দিন ঢাকায় ছিলাম, তো মোটামুটি এখন সময় আছে। তো এক্ষেত্রে হচ্ছে উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01628989565, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যদি আপনার জয়েন করার আগ্রহ থাকে। এবং আমি আপনাকে বলবো আপনি আরো কিছু ক্লাস ইউটিউবে যেগুলো আজকে রাতে আপলোড দিব এগুলো দেখেন, দেখে যদি আপনার ভালো লাগে তাহলেই জয়েন করেন, আদারওয়াইজ করতে হবে না। আর ইন্টেনশন এটা নিয়েই জয়েন করবেন যে আমি এবার পরীক্ষা দিব, এবারই পাস করব। যদি এটা ইন্টেনশন থাকে তাহলেই জয়েন করেন। আপনি যদি চিন্তা করেন যে না, যদি কেউ নিউ কামারও থাকেন, ধরুন এবার সার্টিফিকেট লেভেল পাস করছেন, এখন আপনি পিএলএ প্রথমবার পরীক্ষা দিবেন, থাকে এবার একটু দেখি পরের বার আমি পাস করব, এই ধরনের ইন্টেনশন থাকলেও এখানে জয়েন করার দরকার নাই। হাম্বল রিকোয়েস্ট টু ইউ, ঠিক আছে? আপনি নিজে নিজে আগে দেখে প্রশ্ন দেখে আসেন, আমাদের এখানে জয়েন করে প্রশ্ন দেখতে হবে না। এখানে জয়েন করতে হইলে এই ইন্টেনশন নিয়ে আসবেন যে আমি জয়েন করতেছি, আমি পাস করব, যা যা দেওয়া হচ্ছে এগুলো আমি শেষ করব, এটা যদি থাকে তাহলেই জয়েন করবেন। যাই হোক, অনেক কথা বলছি আজকের জন্য, তাহলে এখানে সমাপ্ত। এবং বাকি যে সকল ক্লাসগুলো আছে, অন্যান্য যে সকল মেন্টর আছে সবার ক্লাস দেখবেন, সবারই 2টা-3টা ক্লাস আমি সকলের জন্য উন্মুক্ত রাখবো, ঠিক আছে? সকলের জন্য উন্মুক্ত থাকবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের জন্য এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। জি নমস্কার দাদা। থ্যাংক ইউ।